নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। সহযোগী নিবেদক তাইলান গ্রুপ, KG2 PG অ্যান্ড বিয়ন্ড, অরিশ আয়ুর্বেদিক, সৌন্দর্যের গোপন কথা, বাঁকুড়া উন্নয়ন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, আত্রি নির্মাণ প্রাইভেট লিমিটেড, আমরা গড়ি ভালোবাসা, ওম দয়াল গ্রুপ অফ ইনস্টিটিউশনস, কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার, গ্রীষ্ম কিংবা বর্ষা, কেসিপালি ভরসা এবং সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, 9830012536, বেভারেজ পার্টনার, পিঙ্কন হাইল্যান্ড ব্লু, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, বি হাই অন লাইফ। নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ, আর আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান যুক্তিতক্ক। যুক্তিতক্ক শুরু করব একটা গল্প দিয়ে। আজ থেকে প্রায় 4 দশক আগের ঘটনা। উত্তাল রাজনৈতিক সময় এবং তার মধ্যে উত্তর কলকাতার প্রশস্ত একটা দেওয়াল। সেই দেওয়ালে কারা যেন আরতি লিখলো খুব বড় হরফে, বাঙালি জাগো। থাকলো সেই আরতি 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিনের মাথায় সকালে বাঙালি দেখলো যে তার নিচে কোনো সুরসিক বঙ্গসন্তান আরেকটা একটু ছোট হরফে কিছু শব্দবন্ধ লিখেছে। বাঙালি জাগোর নিচে লেখা হয়েছিল কাঁচা ঘুম ভাঙাবেন না। এখন অবশ্য সময়টা পাল্টে গেছে, এখন বাঙালির কাঁচা ঘুম কেউ ভাঙাতে পারবে না। তার কারণ বাঙালি রাতে ঘুমোচ্ছেই না, রাতে জেগে বাঙালি বিশ্বকাপ দেখছে। এবং একেবারে ঠিক যেভাবে নির্বাচনের আগে পোলারাইজেশন হয়ে যায় বঙ্গসন্তানদের, সেই রকম কেউ আর্জেন্টিনার দলে, কেউ ব্রাজিলের দলে, কেউ নেইমারের দলে, কেউ মেসির সাপোর্টার। তো এইটা থেকেই আমাদের এই বিতর্ক সভার জন্ম নিয়েছে যে বাঙালি তাহলে কি বলে নেই, বলায় আছে, অর্থাৎ শুধু কথায় আছে, কাজে নেই। নেইমারে আছে, মুখের মারে আছে, কিন্তু বলের মারে নেই। তাই কি? পক্ষে 4 জন, বিপক্ষে 4 জন। এই মুহূর্তে যারা আমাদের পক্ষে বিপক্ষে এই বিতর্ক সভায় অংশ নিতে চলেছেন, তাদের কারুর আলাদা করে পরিচয় দেওয়ার কিচ্ছু নেই। আমার একদিকে রয়েছেন গৌতম মোহন চক্রবর্তী, আছেন ডক্টর কুণাল সরকার, আছেন অনুপম রায়, আর অনিন্দ্য চট্টোপাধ্যায় কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন, পক্ষে বলবেন। তারা বলবেন যে বাঙালি বলে নেই, বলায় আছে। আর অন্যদিকে এটা বিশ্বাস করছেন না যারা, তাদের মধ্যে প্রথমেই রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, আছেন আবির চট্টোপাধ্যায়, হর্ষবর্ধন নেউটিয়া, আছেন বাবলুদা, সুব্রত ভট্টাচার্য। আমাদের প্রথম বক্তা গৌতম মোহন চক্রবর্তী। গৌতম দা, আপনার সময় 5 মিনিট, আমি 4 মিনিটের মাথায় একটা ওয়ার্নিং বেল দেবো। থ্যাংক ইউ। আজকে সকালে আনন্দবাজারের একটা লেখা পড়ে সকাল থেকে লেখাটা খুব হন্ট করছে আমায়। আমার মনে হয় আপনারা হয়তো পড়েছেন। অনিলাভ চট্টোপাধ্যায় লিখেছেন যে একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করছে, তুমি কোন দেশ থেকে এসছো? বলছে ইন্ডিয়া। বলছে ইন্ডিয়া, দেন হোয়াই ইউ আর হিয়ার? এবং তারপর যার সঙ্গে দেখা হচ্ছে বলছে আরেকটু চেষ্টা করো, তোমাদেরও হবে। তার মানে আমরা আজকে ফুটবলে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে পৃথিবীর তাবৎ দেশ তারা আমাদের বলছে তোমরা চেষ্টা করো, তাহলে তোমাদেরও হবে। এবং তার পাশাপাশি যেটা এক্ষুনি আমাদের সঞ্চালক মহাশয় বললেন যে আমরা কিন্তু গলা ফাটিয়ে লড়াই করছি, আমি ব্রাজিল না আমি আর্জেন্টিনা, আমি কিন্তু ইন্ডিয়া নই, আমি হয় ব্রাজিল কিংবা আর্জেন্টিনা। আর কেউ কেউ যারা একটু বেশি খেলা বোঝেন তারা বলছে আমি জার্মানি হলেও হতে পারি, নেদারল্যান্ডও হতে পারি, কিন্তু আমরা কেউ কিন্তু ভারতীয় হতে পারলাম না। এটা আমার কাছে একটা ভয়ঙ্কর দুঃখের ব্যাপার। কিন্তু আর কিছুদিন আগে অবধিও তো কিন্তু আমরা অলিম্পিকে করেছি, আমরা আমাদের ফুটবল টিম খেলে এসছি। আজকে আমরা এই অবস্থায় কেন এসে দাঁড়ালাম, এটা বোধহয় একটু আমাদের ভালো করে দেখার দরকার রয়েছে। আমাদের যে বড় বড় ক্লাবগুলি, কলকাতা, আমি যেহেতু বাঙালি, কলকাতা একসময় আমরা বলে এসেছি ধন্যী মেয়েতে সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল। কলকাতার যে বড় ক্লাবগুলি তারা কিন্তু এখনও একটি ক্লাবও কোনো কর্পোরেট সেটআপের মধ্যে আসতে পারলো না। বাংলা খেলার একসময় যখন একদম ওপরে উদীয়মান, তখন গোয়া কিন্তু খেলা শুরু করছে বা ওইরকম অবস্থায়। তাদের 3টি বড় বড় ক্লাব তারা কিন্তু এখন পুরো একটা কর্পোরেট কালচারের মধ্যে চলে, ক্লাবগুলোকে একটা কর্পোরেট অবস্থায় নিয়ে গেছে। এখনও কিন্তু আমাদের কলকাতার ক্লাবগুলি তারা সেই কিছু প্রভাবশালী ব্যক্তি, তারাই ক্লাবগুলো চালান, তারাই ঠিক করেন কীরকম প্লেয়ার আসবে। এবং সবচেয়ে দুঃখের কথা, এখনও সল্টলেক স্টেডিয়ামে ডার্বি ম্যাচগুলোয় 1 লাখ লোক জড়ো হয়ে তারা গলা ফাটিয়ে ইস্ট বেঙ্গল না মোহনবাগান, ইস্ট বেঙ্গল না মোহনবাগান করে। কিন্তু দুর্ভাগ্যবশত তারা কেউই কিন্তু ব্রাজিলে গিয়ে বিশ্বকাপে যে ভারতের হয়ে চেঁচাবে এই সুযোগটা পায় না। এই অবস্থা কেন, এটা আমাদের কিন্তু বোঝার সময় এসছে, অনেক আগেই এসছে। কিন্তু ওই যেটা আমাদের সঞ্চালক মহাশয় বললেন যে আমরা বলায় এত বেশি আছি, বলে এতই কম আছি যে আমাদের সময়টা কিন্তু বেশি বলায় খেয়ে যাচ্ছে। এবং আমার একটা অদ্ভুত লাগে,
আজকে আমাদের মধ্যে আমার প্রিয় বন্ধু সুব্রতবাবু রয়েছেন, তারা অনেকক্ষণ সময় ধরে আমাদের বিভিন্ন চ্যানেলে কাগজে লিখে বারবার বোঝাচ্ছেন, আচ্ছা মেসির ওই গোলটা কি ভালো হয়েছে নাকি নাইমারের ওইটা ঠিক হয়েছে। খুব ভালো, আপনারা বলুন, 100 বার বলবেন। হয়তো আমরা যারা খেলাধুলা দেখেছি কিন্তু খেলিনি, তারা হয়তো আরেকটু মানে আরেকটু আলোকিত হব। তো তার চেয়ে বোধহয় বেশি দরকার ছিল গ্রামে গিয়ে ওখানকার ছোট ছোট ছেলে মেয়েদের খেলা শেখানো, খেলায় উদ্বুদ্ধ করা, ফুটবল একাডেমি করা। এটা খুব দুঃখের ব্যাপার যে আজ অবধি একটি ফুটবল একাডেমি সেই অর্থে হলো না। কতগুলো কোচিং ক্লাবের মতো হয়েছে, একটা কতগুলো মানে 7 দিন 15 দিন 1 মাস 2 মাসের জন্য কতগুলো সেশন, সেখানে কিছু ছেলেরা আসছে, তাদের কেউ শেখাচ্ছে আবার চলে আসছে। যে অর্থে একটা ফুটবল একাডেমি হওয়া দরকার, সেই অর্থে কিন্তু ফুটবল একাডেমি আমাদের কলকাতায় পশ্চিমবঙ্গে এখনও গড়ে ওঠেনি। 2011 সালে আমি বিদেশে গেছিলাম ব্রিটিশ কাউন্সিল এবং লন্ডন মেট্রোপলিটন পুলিশের আয়োজনে। সেখানে দেখেছিলাম যে ব্রিটেনের যে টিমগুলি, ইংল্যান্ডের যে বড় বড় ফুটবল টিম, প্রত্যেকেই কিন্তু তারা একটা ফুটবল একাডেমি তৈরি করেছেন, যেখান থেকে খেলোয়াড়রা উঠে আসছে। সেই খেলোয়াড় দুর্ভাগ্যবশত কিন্তু আমাদের এখানে এলো না। না আসার জন্য কিন্তু ওই যেটা আজকে সকালে অনিলাভ বলেছে, আমাদের সবার কাছে এই কথা শুনতে হবে, তোমরা আরও চেষ্টা করো, তোমাদেরও একদিন হবে। কিন্তু সেই একদিনটা যে কবে আসবে তার কিন্তু কোনো ভিজিবিলিটি আমি দেখতে পাচ্ছি না। অন্তত আমার জীবৎকালে যে আসবে না আমি বুঝতেই পারছি। হয়তো আমাদের পরবর্তী যুগে এখানে দেখছি আমাদের চেয়ে অনেক কম বয়সের ছেলেমেয়েরা আছেন, আপনাদের সময় হয়তো এলেও আসতে পারে। কিন্তু পাশাপাশি বাঙালির যে বাগাড়ম্বর, এর কিন্তু কোনো শেষ নেই, কোনো বিরাম নেই। সেই 100 বছরের আগে আমার মনে আছে দ্বিজেন্দ্রলাল লিখে গেছিলেন সেই নন্দলাল। সেই নন্দলালের মতো আমরা যখন মনে করি, একটা কাগজ ছাপিয়ে নানা রকম গদ্যে পদ্যে সবাইকে গালি দেই, যা লিখি তার দ্বিগুণ ঘুমাই এবং তার 10 গুণ খাই এবং সবাই বাহবা বাহবা করে। কাজে আমাদের যেটা বর্তমানে যে অবস্থায় আমরা বাঙালিরা এসে দাঁড়িয়েছি, সেটা হচ্ছে আমাদের কিন্তু সত্যি বলে আমরা নেই, আমরা বলায় আছি। বলায় আমরা খুব বেশি, আজকেও ধরুন আমরা এখানে সবাই মিলে এত বড় একটা ওয়ার্ল্ড কাপের ওপরে আমরা সবাই কিন্তু বলে যাবো আজকে, এবং বলাটা দারুণ ভালো হবে। আমি জানি যুক্তি তর্ক, যুক্তির পিছনে তর্ক, একটা যুক্তির পিছনে অন্য যুক্তি, কিন্তু তাতে করে কি বাঙালির ফুটবল 1 ইঞ্চিও এগোবে? যদি এগোয় আমি অত্যন্ত আনন্দিত হব। কিন্তু আমার মনে হয় আজকে আমাদের অনুষ্ঠানে যারা আছেন দর্শকরা, তারা সকলেই স্বীকার করবেন যে আজকে আমরা বাঙালিরা যে অবস্থায় দাঁড়িয়েছি, তারা কিন্তু সত্যি সত্যি আমরা বলে নেই, আমরা একমাত্র বলার মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রেখেছি। নমস্কার। ধন্যবাদ, অনেক ধন্যবাদ গৌতম দা। তবে একটাই কথা, শুধু এতটা নৈরাশ্যবাদী হবেন না যে আপনার জীবদ্দশায় দেখে কাল কি হতে পারে কে বলতে পারে। আপনি দীর্ঘজীবী হন। রুদ্রপ্রসাদ সেনগুপ্ত আমাদের পরের বক্তা, প্রস্তাবের বিপক্ষে বলবেন। ওই যারা পক্ষে বললেন তাদের সূত্রপাত করলেন গৌতম মোহন, আমাদের বন্ধু। গৌতমের কথা শুনে মনে হচ্ছিল গৌতম বিশ্বাস করছে না যা বলছে। গৌতম বিশ্বাস করে না বাঙালিরা এত অপদার্থ খেলার ব্যাপারে। আসলে ফুটবল খেলা একটা গোটা জাতের, একটা গোটা দেশের একটা কোথাও প্রকাশ ঘটে তার মাঝখানে। এই যে ব্রাজিলিয়া এত ভালো খেলে এবং বারবার ওখান থেকে এত আসে, সেই দেশটার ইতিহাস, সেই দেশটা কীরকম, তার অর্থনীতি কেমন, তাদের ইউথের যৌবনের সামনে কি আছে, এই সমস্ত প্রতিতুলনায় আমাদের এখানে আমরা অনেক ডিসঅ্যাডভান্টেজে শুরু করেছি আর কি। আমাদের স্বাধীনতার জন্য লড়াই করতে হয়েছে, ব্রাজিলকে করতে হয়নি। আমাদের অনেক যুদ্ধ হয়েছে প্রচুর, ওদের বিশেষ হয়নি। এইরকম নানান সুবিধে অসুবিধে এবং যে জায়গা থেকে একটা হোমোজেনাস কালচার ওখানে, ভাষাটা মোটামুটি পর্তুগিজ এবং লোকগুলো মোটামুটি এক ধরনের। আর ওই ফুটবল থেকে অনেকগুলো আইকন বেরিয়ে এসেছে, তার ফলে ওখানকার লোকের, এবং তারা আবার পলিটিক্সেও জয়েন করে, তার ফলে সব মিলে ফুটবলের ক্রেডিবিলিটি ওখানে যা, আমাদের এখানে সেইটা নয়। এবং ইংল্যান্ড যে হারে বারবার, তার কারণ আছে ইংল্যান্ড শেক্সপিয়ারের নাটকে 16th and 17th সেঞ্চুরিতে আছে কথা, একটা গালাগাল আছে ইংল্যান্ড নাটকে, ইউ বেস ফুটবল প্লেয়ার। এখন ওরা যতই ফুটবলের চেষ্টা করুক, এখনও মনের মধ্যে আছে বোধহয় ফুটবলটা ক্রিকেটের মতো অভিমানী খেলা নয়। আমাদের তেমনি এইখানে ফুটবলটা সাধারণভাবে আমরা যদি দেখি, সব কিছুর একটা প্রমোশন লাগে। আর গৌতম যে বললেন না যে কেউ, আমরা সবাই কথা বলি, এখানে তো কথাই বলবো, এখানে কি ফুটবল নিয়ে নাচবো? কাজেই সে যেখানে যে কাজ তাকে সাজে।
সেই জায়গা থেকে আমাদের ফুটবলকে যে মর্যাদা সমাজের দেওয়ার কথা ছিল সেই মর্যাদা সমাজ দেয়নি, এবং সমাজ যদি না দেয় এবং তাতে যদি আজকে সারা পৃথিবীতে যেখানে সমস্ত খেলাগুলোই ব্যবসা এবং ব্যবসায়ীরা সব টেক ওভার করে নিয়েছে, সেখানে ফুটবলের মধ্যে যদি ব্যবসার পসিবিলিটিটা থাকে কেন স্পন্সর করবে? ব্যবসায়ীরা তো কখনো আর ফুটবল ক্রিকেট ইত্যাদিকে ভালোবেসে তো কখনো তারা টাকা ইনভেস্ট করেন না, তারা দেবে যেখানে টাকা দিলে রিটার্ন হয়। এই জায়গা থেকে বাঙালির এই যে সুব্রতদের যে সিনিয়র, যেমন গৌতম তো তোমার থেকে সিনিয়র, হ্যাঁ ও একই তো বাস, এই যে সুব্রত, গৌতম, সুধীর কর্মকার, এইসব প্লেয়ার সারা বিশ্বের মানের লোক তারা, এবং তার ফলে এই যে লিওনেল মেসি এখন একটু ঢাড়াচ্ছেন মাঝে মাঝে, গোলটোল করে বাঁচিয়ে দিয়েছে নিজেকে এবং আর্জেন্টিনাকে, তার কারণ হচ্ছে ক্লাবের সেরা লোকগুলো তার পাশে খেলে, এখানে তো পায় না লোক, তাদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই। সেই জায়গা থেকে ওরা যে খেলা খেলেছে সেই খেলাটা এই সমস্ত লোকগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের খেলা খেলেছে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের এখানে সে যে প্রমোশন সমস্ত জায়গা থেকে যে সাপোর্ট, সেই সাপোর্টটা ওরা পায়নি, ওটা গরিবের খেলাই থেকে গেছে। এবং যেহেতু গরিবের মার আছে সবসময়, তার জন্য মানে ওরা যত কৃতিত্ব ভারতবর্ষের জন্য, বাঙালির জন্য, দেশের জন্য আনতে পারত, ফুটবলের জন্য আনতে পারত, সেই সুযোগ ওরা পায়নি। বাঙালি বলে খুব ভালোই কাণ্ড করেছে, এবং সেটা আপাতত শেষ কথা, সেটা হচ্ছে যে সারা শহরগুলোয় যদি আমরা একটু হেঁটে চলি গাড়ি করে না, তাহলে দেখব গলিতে গলিতে বাচ্চাগুলো সব রবারের বল দিয়ে ফুটবল খেলার জন্যই লেগে আছে। তারা একটা জাতের একটা বিশাল অংশ যখন ওই খেলাটাকে নিয়ে মেতে থাকে, তখন বুঝতে হবে যে সেইটার প্রতি কোথাও একটা প্রীতি ভালোবাসা আছে। তারপরে তাদেরকে কি করে খেতে পড়তে দেওয়া, একটু শিক্ষা দেওয়া এবং একটু ফুটবল খেলতে দেওয়া, সেইটার দায়টা তো ফুটবলারদের নয়, সেটার দায় তো ফুটবল সোসাইটির নয়, সেটার দায় তো দেশের মানুষদের। কাজে এখানে কাঠগড়ায় আমাকে যদি দেওয়া হয় তো দান করাও আমি দেশের লোকের। সিদ্ধার্থ শঙ্কর রায় যখন চিফ মিনিস্টার বলেছিলেন 40,000 ক্লাবকে ফুটবল দেবো, আর একটা ফুটবল দিলেই কি ফুটবল খেলা হয়? সেই জন্য এইটা যখন আমাদের মানে কি বলবো স্পোর্টস সম্পর্কে এরকম কথা বলে হেডলাইন ক্যাচ করা যায়, তখন বুঝতে হবে যে আমাদের কোথাও নেতৃত্বের গোলমাল আছে, সমাজকে যারা চালাবে তারা কোথাও গোলমাল করছে, এবং তার ফলে অকালে অনেক লোক, কিছু লোক খানিকটা ধন্য করছে আমাদেরকে, আর অধিকাংশ লোক যা ওই ফুল ফোটার আগেই কুঁড়িতে ঝরে যাচ্ছে। নমস্কার। ধন্যবাদ বিভূতিপ্রসাদ বাবু। আমার দ্বিতীয় রাউন্ডের আগে একটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে ঔপনিবেশিকতা তো একটা প্রভাব ফেলে, যেমন পর্তুগালের ছাপ ব্রাজিলে, ডাচ ফুটবলের ছাপ আর্জেন্টিনায়, কিংবা ফ্রান্সের ফুটবলের ছাপ সেনেগাল বা কঙ্গোতে। তো সেখানে আমাদের ব্রিটিশ ছাপ থাকায় কি ক্ষতি হচ্ছে? এটার প্রশ্ন পরে, এটার উত্তর নেব অনিন্দর কাছে। অনিন্দ কিছুদিন আগেই লিখেছে, আমি দেখছিলাম, 1 কাপের 6 স্টার, 6 রকম জিনিস, ব্রাজিলের বাজি জিতে কে করবে ফিনিশ। দেখবো অনিন্দ শুরুতে কিভাবে বিপক্ষকে ফিনিশ করে দেয়। সকলকে শ্রদ্ধা জানিয়ে, এত বরেণ্য মানুষজন রয়েছেন, সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য রাখছি। আসলে এই যে আমি ধরুন হেঁটে আস্তে আস্তে ডান দিকটা চলে যাচ্ছিলাম, বাঁ দিকটা না এসে, তার কারণ এমন নয় যে আমি বাঁ দিকে আসতে ভয় পাচ্ছি এখনকার পরিস্থিতি অনুযায়ী। তার কারণ আমার মত ছিল যে ডান দিকে গেলেও যা, বাঁ দিকে গেলেও তা, দুটো দিকেই সমান। তার কারণ দেখুন যে আজকে এবিপি আনন্দ, কিছুদিন আগে সুমনকে আমরা দেখছিলাম কোপাকাবানা বিচে ঘুরে টুরে বেড়াচ্ছে রকমারি ইন্টারভিউ করতে, আবার এখন কলকাতায় ফিরে এসেছে এই যে ফুটবলের নানা রকম ইন্ধন কলকাতাতেও ছড়িয়ে দিতে। তো খুব আশ্চর্য কাণ্ড যে কলকাতা ফিরে এসেও প্রথম কাজ যেটা করলো সেটা হচ্ছে যে কোনো ফুটবল ম্যাচের আয়োজন কিন্তু এবিপি আনন্দ করলো না। যে আমি অনুপম, হর্ষ নেউটিয়া, বাবলুদা, আমরা সবাই মিলে যদি একটা ছোট ম্যাচ খেলতে পারতাম আমাদের আরও বেশি আনন্দ হতো, সেটা কিন্তু করেনি। কি করেছে? প্রথমে আলোচনা সভার আয়োজন করেছে, সুন্দর ঠান্ডা ঘরে সকলে মিলে বসে জল খাচ্ছে, সামনে বড় বড় ওয়াইনের গ্লাস, যদিও জলই আছে ওতে, হ্যাঁ, সামনে একটা মাইক। তার মানে বোঝাই যাচ্ছে যে আজকে যে চ্যানেল এই ধরনের একটা ডিবেটের আয়োজন করেছে তাদের মতিগতিটা কোন দিকে, তারা এদিক বা ওদিক দুদিকই সমান। তার কারণ তারা বলতে চাইছে যে তারা বলে নেই, বলাই আছে,
বল থেকে মুশকিল, তার কারণ ওটা তো একটা স্কিলের ব্যাপার, নেমে মাঠে নেমে দৌড়োদৌড়ি করে দেখাতে হবে। ফলে যখন চ্যানেলই নিজে থেকে বলছে যে আমরা বলে নেই, বলায় আছি, তখন আমার মনে হয় যারা আমরা পক্ষের বক্তারা তারা তো অবশ্যই এই মানে যুক্তিটা সমর্থন না করে উপায় নেই। একটু আগে আমি দেখেছি যে বিপক্ষে যারা রয়েছে না, যে বাবলুদার মতন বরেণ্য ফুটবলার রয়েছে যার ছবি কাঁচি দিয়ে কেটে আমি ঘরে লাগাতাম, কিন্তু মুশকিল হচ্ছে যে বাবলুদা কিংবা গৌতম দা এরা সব ওই একটা দুটো করেই হয়েছে। আমাদের প্রজন্মই আমরা দেখেছি যে যাদেরকে আমরা ছবি কেটে কাগজে লাগাতে পেরেছি। তারপর থেকে কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে বিভিন্ন বড় বড় কর্পোরেট এসছে, অনেক বড় বড় ফুটবল মাঠের নানা রকম নতুন রকম টেকনিক ফেকনিক দেখা গেছে। ওয়ার্ল্ড কাপে যাওয়ার বা বিশ্বমানে যাওয়ার সেটার কিন্তু সম্ভাবনা এখনও কিছু তৈরি হয়নি। ওয়ার্ল্ড কাপে যাওয়ার বা বিশ্বমানে যাওয়ার সেটার কিন্তু সম্ভাবনা এখনও কিছু তৈরি হয়নি। তৈরি যে হয়নি আমি বলছি না যে আমাদের এখানে প্রতিভা নেই, কোনো কালে আমরা যেতে পারবো না, নিশ্চয়ই যেতে পারবো একদিন। কেন যেতে পারবো না? যদি মানুষ চাঁদে যেতে পারে, ওয়ার্ল্ড কাপে না যাওয়ার কী আছে? ওয়ার্ল্ড কাপ কী এমন হেন জিনিস? ভারতে যদি কোনোদিন ফুটবল বিশ্বকাপ হয় নিশ্চয়ই ভারত খেলতে পারবে। আমার বক্তব্য হচ্ছে সেটা যে অন্তত আজকের দিনে যে বিষয়টা রয়েছে, শুধু বিষয়টা আমরা এইটুকুর মধ্যে থাকি, সেটা হচ্ছে বাঙালি বলে নয়, বলায় অনেক বেশি উৎসাহী। বলের থেকে বলায় কেন বাঙালি উৎসাহী? তার কারণ বাঙালি চিরকালই একটু বাক্যবাগীশ। আমি এটা অনুপমের নতুন অ্যালবামের নাম বলছি না, বাঙালি কথা বলতে সবচেয়ে বেশি ভালোবাসে। দেখতেই পাচ্ছেন সবাই মিলে আমরা কথা বলছি আজকে এখানে দাঁড়িয়ে। কেন কথা বলতে ভালোবাসে? তার কারণ এটা পৃথিবীর প্রমাণিত সত্য, বিভিন্ন দেশে বিভিন্ন কালে বিভিন্ন সমাজে, যে সমাজে বড় কিছু ঘটে না, কোনো বিপ্লব ঘটে না, কোনো যুদ্ধ ঘটে না, কোনো বড় আন্দোলন ঘটে না, সেই সমাজে শুধু লোকে কথাই বলে, আর সেখানে মানুষের অতিবর্ণনাটাই একমাত্র কারণ হয়ে দাঁড়ায়। ফলে আমরা চিরকাল আমাদের যেরকম মানে বলে গেছে না যে মানে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে, তো আমাদেরও মনের মধ্যে সকলের ওই আমাদের অন্তরে ঘুমিয়ে আছেন ঘনাদা, টেনিদা, ব্রজদা, এরাই বারবার করে ফিরে আসেন। ফলে আমরা যখন ফুটবল নিয়ে আলোচনা করি তখন আমরা বলি দূর, মেসি ওই শটটা বাঁ পায়ে নিয়ে যে ওটা ডান পা নেওয়া উচিত ছিল। এটা বলতে পারছি তার কারণ আমার কাকার যে সেজো জ্যাঠা, উনি একবার ভবানীপুর সোসাইটিতে ফুটবল খেলেছিলেন। ফলে আমার রাইট আছে বলার। আমি অবশ্যই বলতে পারি যে কি যেন বলে যে কেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো ব্যর্থ, তার কারণ হচ্ছে যে আমি ছোটোবেলায় রবারের বলে ওয়ানডে টুর্নামেন্ট খেলেছি। ফলে কথা বলা আমরা চিরকাল প্র্যাকটিস করে এসেছি বিভিন্ন রকমভাবে। কথা বলাটার স্কিল আমাদের কাছে অনেক বেশি। আমরা যে ফুটবল সাহিত্য পড়েছি, সেটা বাবলুদাও বলতে পারবে, যে বরেণ্য সাহিত্যিক, আমি নাম বলতে চাই না, তিনি আমাদের ছোটোবেলায় আমরা যে বইগুলো পড়তাম, পেলের ছোটোবেলার কাহিনী, তিনি এত উত্তেজিত হয়ে গেছেন লিখতে লিখতে, এটা কিন্তু আমি একদম সত্যি কথা বলছি সুমন, যে পেলে বিকেলবেলা প্র্যাকটিস করছে, পেলের মা ডাকছে, সন্ধে হয়ে গেছে, বাড়ি ফিরে আসার জন্য বলছে, পেলে ফিরায় মুড়ি খাবি ফিরায়। এটা ছাপার অক্ষরে রয়েছে। এবারে আমার বক্তব্য যে পেলে সত্যিই বাড়ি ফিরে এসে মুড়ি খেত কিনা বা গা ধুতো কিনা, এগুলো তো পরের প্রশ্ন, কিন্তু যিনি লিখতে বসেছেন তিনি তার কল্পনাটাকে আর থামাবার চেষ্টা করেননি। মানে দেখা যাচ্ছে যে বাঙালি শুধুমাত্র যে ফুটবলকে ভালোবাসে তা নয়, ফুটবলে কিন্তু বাঙালি একটা বল নিয়ে খেলে না, তার একটা নিজস্ব বল আছে। হ্যাঁ, সেই বলটা বাঙালি কোনো একটা জায়গা থেকে পেয়েছে আর কি। ফলে একই সঙ্গে মেসি যখন দৌড়চ্ছে, বাঙালি নিজের মতন দৌড়চ্ছে অন্য একটা উইং দিয়ে। এই যে দুটো উইং দিয়ে বাঙালি নিজের মতন দৌড়ে যাচ্ছে, সেটার কারণেই হয়তো বাঙালি আমরা কথা বলতে ভালোবাসি, আমরা ফুটবল নিয়ে ভালোবাসি, আমরা ওয়ার্ল্ড কাপে নাই বা খেলতে পারি, আমরা আলোচনাটা বিশ্বমানের করব। বিশ্বমানের করতে ক্ষতি কি? আজকে ফুটবল নিয়ে আমার ধারণা ব্রাজিলে এত ভালো আলোচনা হচ্ছে না যে আলোচনা এবিপি আনন্দে হচ্ছে। তো সেটা যদি আমরা করতে পারি তাহলে বাঙালি সবসময় বলায় আছে, বলা থাকার দরকারটাই হবে। অনিন্দ বলে কিরাম জানি না, কিন্তু বলায় তুখোড় আপনারা সবাই জানেন। পরের আলোচনা সভা আমি বল রাখবো এবং বল রেখে দেখব তারপরে আমাদের সমাজে বড় কিছু বদল ঘটে কিনা, বড় বিপ্লব আসে কিনা। আপাতত পেলে ফিরে আসার কথা অনিন্দ বলছিল, অনিন্দ ফিরে এসেছে, বিপক্ষে তাতে কতটা স্বস্তির শ্বাস জানি না। আবির চট্টোপাধ্যায়। মঞ্চে যারা আছেন সবাইকে আমার নমস্কার, আপনাদের সকলকে আমার নমস্কার। প্রথমেই বলি সুমন, আমাদের যে বিষয়টা আছে যে বাঙালি বলে নেই, বলাই আছে, আমরা প্রথম থেকেই ধরে নিচ্ছি, এটা বোধহয় ওয়ার্ল্ড কাপ চলছে বলে, যে বল মানেই ফুটবল, এটা আমরা প্রথম থেকেই কেন ধরে নিলাম, এটা নিয়ে আমার একটু দ্বন্দ্ব আছে। যদি অন্যান্য বলের কথা ধরা হয়, আমাদের কিন্তু বাঙালিদের যা ট্র্যাডিশন, যা রেকর্ড যা বলছে, আমরা কিন্তু যে কোনো স্পোর্টসেই চিরকালই ভালো ভালো খেলোয়াড় সরবরাহ করে এসেছি। যদি ফুটবল থেকে একটু মুখ সরিয়ে নিই এই মুহূর্তে,
যদি ক্রিকেটের কথা ধরি সেক্ষেত্রে কিন্তু সৌরভ গাঙ্গুলির পরেও আমাদের কাছে অনেকের নাম আছে, আমি একজন করে অনেকের নামই বলতে পারি যারা কিন্তু এই মুহূর্তে আমাদের গর্বিত করছে না। যদি ফুটবলের কথা হয়, একটু আগেই আমার বন্ধু বক্তা অনিন্দদা বললেন যে আমরা বলাতে তো আছি ডেফিনেটলি, কারণ এখানে তো বলা বলি হচ্ছে, বল খেলা হচ্ছে না, তো বলা বলির আয়োজনেই উনি একটু দেরি করে এলেন। এবার ফুটবল মাঠের আয়োজন হলে উনি কতটা দেরি করে আসবেন সেটা নিয়ে আমার সন্দেহ আছে। তারপরে উনি আমি আরেকটা জিনিস বুঝতে পারছি না যে মেসি বা নেইমার বা রোনাল্ডো বা যে কোনো জার্মান প্লেয়ার, সরি অনুপম, আমি তোর ফেভারিট টিম জার্মানির আসলে নামগুলো উচ্চারণ করতে একটু কষ্ট হয়, তো এই সব ভালো প্লেয়ারদের খেলা যদি আমার ভালো লাগে সেখানে আমার অপরাধ কোথায়? আমি একজন ফুটবল প্রেমী হয়ে, একজন বাঙালি ফুটবল প্রেমী হয়ে যদি আমি রাজ্যকে খেলা দেখি তাতে আমার অপরাধটা কোথায়? বারবার দেখছি আমার আগের ওই পক্ষের লোক যারা বলছেন তারা খালি বলছেন যে আমরা খালি ওদের নিয়ে মাতামাতি করি। এই মাতামাতিতে তো কোনো অসুবিধা নেই, মাতামাতি তো করতেই পারি, ভালো খেলা হলে কেন মাতামাতি করবো না? আমরা কি তাহলে বিদেশি ছবি দেখে মাতামাতি করবো না? আমি বাংলা ছবি করি বলে বিদেশি ছবি দেখবো না? নিশ্চয়ই দেখবো। অনিন্দদা এমনিতে খেলা খুবই ভালোবাসে এবং বলাতেও আছে, এবং যখন অনিন্দদা ছবি করতে গেল তখনও কিন্তু ফুটবলটাকেই বিষয় হিসেবে বেছে নিল। ওপেনটি বায়োস্কোপের বিষয়টা বোধহয় ফুটবল, তো তার থেকে বোঝা যাচ্ছে ফুটবলের প্রতি আমাদের প্রেমটা আছে। শুধুমাত্র বলায় থাকলে কিন্তু আমরা থাকতাম না, বলের প্রতি প্রেমটা থাকার কারণেই হয়তো বারবার আমাদের বিভিন্ন আলোচনায়, বিভিন্ন রাত জাগাতে, তর্ক বিতর্কে, সিনেমা যখন বানাচ্ছি, আমার আরেক বন্ধু সেও সিনেমা বানাচ্ছে পরমব্রত, তারও ছবির বিষয় ফুটবল, হঠাৎ করে বাংলা ছবিতে ফুটবল নিয়ে ছবি হচ্ছে কেন? কারণ আমাদের ফুটবলের প্রতি ভালোবাসাটা আছে। এবার যদি খেলার কথা ধরি, আমি এই কয়েক মাস আগেই ইস্টবেঙ্গল মাঠে গিয়েছিলাম, সেখানে স্কুল লেভেল টুর্নামেন্ট হচ্ছিল। তা আমি সেখানে গিয়ে জানতে পারলাম যে ইস্টবেঙ্গল মোহনবাগান স্কুল আছে, তাদের বাচ্চা বাচ্চা ছেলেরা সেখানে খেলেন, এবং তারা যেটা চেষ্টা করছে আমরা চিরকালই দেখে এসেছি যে একটা সময়ের পর থেকে একটু যারা ইকোনমিক্যাল স্ট্যাটাস যাদের একটু বেশি, তারা ক্রিকেটের দিকে বেশি ঝুঁকছিলেন, এবং সেই সঙ্গে সঙ্গে তাদের যারা ছোটরা তারা যখন স্কুলে যাচ্ছেন তারাও ক্রিকেটের ব্যাট প্যাড নিয়ে বেশি উৎসাহিত হচ্ছিলেন। কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম যে লামাটিনিয়ার মতো স্কুলেও তারা চেষ্টা করছেন এই ফুটবলের জনপ্রিয়তাটা পৌঁছে দিতে, এবং যেদিন আমি ওখানে গিয়েছিলাম সেখানে কিন্তু লামাটিনিয়া স্কুলও খেলছিল। এবং আমার দেখে খুব ভালো লাগলো যে কলকাতার বুকে বেশ কিছু বড় স্কুল যাদেরকে চট করে আমরা ফুটবলের সঙ্গে অ্যাসোসিয়েট করি না, তারা কিন্তু ওখানে ফুটবল খেলছে। একটু আগে আলোচনায় উঠে এসেছিল যে আমরা তো কোনোদিনও ওয়ার্ল্ড কাপ খেলতে পারবো না। আমার মনে হয় একটা বিষয় আমাদের ভীষণ ভালো করে বলে দেওয়া উচিত যে 2017 সালে আন্ডার-17 ওয়ার্ল্ড কাপের আয়োজন কিন্তু আমাদের দেশেই হচ্ছে। এটা কিন্তু খুব গর্বের বিষয়। আমরা তর্কের খাতিরে হয়তো বলতে পারি ও তো আন্ডার-17, আমাদের যেটা জানতে হবে, বুঝতে হবে, যেটা একটু আগে রুরুজেঠু বললেন যে আমাদের কোথাও গিয়ে হয়তো একটা ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম হচ্ছে। আমাদের খেলার প্রতি ভালোবাসাটা আছে এখনও, পাড়ায় পাড়ায় ওই রাবার বল কম্পিটিশন থেকে শুরু করে ফুটবলের কম্পিটিশনও হয়, কিন্তু কোথাও গিয়ে হয়তো সেই ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেমটা হচ্ছে, যে কারণে আমরা হয়তো বড় প্ল্যাটফর্মে গিয়ে পারফর্ম করতে পারছি না। সেখানে আন্ডার-17 মতো একটা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট যদি আমাদের দেশে হয়, সেখানে কিন্তু অনেক নতুন যুব প্লেয়ার উঠে আসবে যারা কিন্তু ভবিষ্যতে ভারতকে আরও বড় জায়গায়, বড় প্ল্যাটফর্মে রিপ্রেজেন্ট করতে পারবে। সেপ্টেম্বর মাস থেকে এখানে শুরু হচ্ছে ISL, যেখানে কিন্তু প্রচুর, যেরকম আমার বন্ধু বক্তা হর্ষ নিয়োটিয়া আছেন, সেরকমই আরও বড় বড় কর্পোরেটসরা আছেন, তারাও কিন্তু এগিয়ে আসছেন ফুটবলটাকে প্রমোট করতে। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখছি যে আমাদের বলিউডের অনেকেও আসছেন এই ফুটবলটাকে স্পন্সর করতে। আমরা বলতেই পারি যে তারা হয়তো রিটার্নটা দেখছেন, কিন্তু শুধু রিটার্নটা কেন দেখছেন? যদি খেলার মাঠে পারফরমেন্স ভালো না হয় সেক্ষেত্রে কি যারা পয়সা ইনভেস্ট করছেন তারা কি রিটার্ন পাবেন না? তাহলে তারাও নিশ্চয়ই তাদের ভবিষ্যৎ দৃষ্টিতে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে সেই ভবিষ্যৎটা আছে, তার কারণে আমরা ইনভেস্টমেন্টটা করতে পারছি, সেই সাহসটা দিতে পারছি। ক্লাব ফুটবলে যদি আসি, এশিয়ান কাপে কিন্তু মোটামুটি রেগুলারলি আমাদের কলকাতার ক্লাব এখনও খেলে। তবে আমি আশা করব যে নেক্সট বার সুমন ডেফিনেটলি আমাদের ফুটবল কম্পিটিশনটাই হোক, সেখানে আমি অন্তত কথা দিতে পারি যে আমি আরও বেশি ভালোবাসা নিয়ে সেই তর্কটায় যোগদান করতে পারবো। আর ওই আরও একবার বলি, আলোচনা মানে আমার বক্তব্য শেষ করার আগে, ওয়ার্ল্ড কাপ যে দেখছি, ওয়ার্ল্ড কাপে যারা খেলছে তাদের সমালোচনা করছি, তাতে কোনো অপরাধ নেই, বরং ফুটবলকে ভালোবাসি বলেই, বলকে ভালোবাসি বলেই ওইটুকুনি বল পাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আবির। ডক্টর কুণাল সরকার পরবর্তী বক্তা। আবির অলরেডি বলটা কিন্তু আমাদের সবার কোর্টে দিয়ে দিয়েছে, তার কারণ সত্যি সত্যি তো আন্ডার-19 খেলে বিরাট কোহলি ইন্ডিয়ান টিমে চান্স পায়। আন্ডার-17 বিশ্বকাপ ফুটবলের খবর কতজন রাখি? ডক্টর কুণাল সরকার, পক্ষের বক্তা। নমস্কার, শুভ সন্ধ্যা। সুমন, আমি সত্যি আন্দাজ করিনি যে আজকে আমাদের এই বিতর্ক সবার কথাবার্তাগুলো এতই ওয়ার্ল্ড কাপের কাছাকাছি চলে যাবে।
কারণ আমাদের অত্যন্ত ভালোবাসার এবং শ্রদ্ধার রুদ্রপ্রসাদ বাবু উনি তর্কটা শুরু করলেনই একটা সেম সাইড গোল দিয়ে, ঠিক যেভাবে এই বিশ্বকাপটা শুরু হয়েছিল। উনি প্রায় 5.5 মিনিট আমাদের হয়ে বলে গেলেন যে ফুটবলকে কেন আমরা নিই, কেন আমাদের ছেলেরা খেলাধুলো করে না, কেন আমাদের পরিকাঠামোর অভাব, কেন আমাদের ছেলেদের মধ্যে সেই অনুপ্রেরণা আসেনি। তো আপনি কিছু ভুল করেননি, কারণ এতগুলো খেলার দেখার পরে নিশ্চয়ই আপনার চিন্তাভাবনার মধ্যে ওয়ার্ল্ড কাপের একটা অপ্রচ্ছন্ন ছাপ রয়ে গেছে। আবিরের আবার বর্তমান অবস্থানটা হলো যে নানান রকম ডিটেকটিভ কাণ্ড কারখানার সঙ্গে জড়িত, কখনো ব্যোমকেশ, কখনো ফেলুদা ইত্যাদি ইত্যাদি, এবং ও বলের খোঁজে বেরিয়ে পড়লো, বড় বল না ছোট বল, ছোট বল না মাঝারি বল, এবং এই করতে করতে আমাদের সৌরভ গাঙ্গুলির কথা মনে করিয়ে দিল। অর্থাৎ বাঙালির সঙ্গে ক্রিকেটের যে একটা আবেগ, এবং যে আবেগের একটা সাংঘাতিক ছবি আমরা বর্তমানে কোথায় দেখলাম, যে 1.5 লক্ষ না 2 লক্ষ লোক ইডেন গার্ডেন্সে গেলেন এমন একটা টিমের সমর্থনে যেখানে বাঙালিকে খুঁজে পাওয়া ভার, বাংলার একটা প্লেয়ার নেই, এবং তাদের আমরা কখনো সন্দেশ, কখনো সোনার চেন, কখনো জড়াজড়ি, কখনো উন্মত্ততা, এই করে বাঙালি তাকে আজকে বরণ করে নিল। তো এই ডিটেকটিভগিরিটা ঠিক আমি মানতে পারলাম না, এবং সেখানে প্রসঙ্গটা একটা জায়গায় আসছে যে বাঙালির আত্মতুষ্টির মাপকাঠিটা কোথায়। যেদিন আমরা ছোট ছিলাম সেই দূরদর্শন শুরু হতো চোঁ করে একটা আওয়াজ দিয়ে, ধানে মাজরা পোকা দিয়ে শুরু হতো, প্রতি 6 মাসে একটা করে লিগ ম্যাচ শুরু হতো। সেই সময় আমরা ফুটবল নিয়ে, অনেক খেলাধুলো নিয়ে লাফালাফি করতে পারতাম, কিন্তু হয়তো আজকের দিনে নয়, কারণ আজকের দিনের মাপকাঠিটা হচ্ছে বিশ্বায়নের মাপকাঠি। ফুটবলে আমরা নেই। আজকে আমার পাশে যখন এক পাশে অনুপম এবং আরেক পাশে অনিন্দ এসে বসলো, আজকে সবার জন্য যারা চিন্তা হয়, যারা আজকে বাংলা ভাষায় গান বাজনা করছে তাদের প্রতি, বাঙালি গানে কোথায়? আজকে রবীন্দ্রনাথের পায়ে আমরা আত্মসমর্পণ করে আছি, কিন্তু যে বেচারীরা রবীন্দ্রসঙ্গীত গেয়ে বেঁচে থাকে তাদের তো প্রায় আত্মহত্যার পথ আজকে বেছে নিতে হচ্ছে। বাংলা সিনেমার জগতে আপনারা এসছেন, ভারতবর্ষের ফিল্ম ইন্ডাস্ট্রির বোধহয় 1.5% না 2% টার্নওভার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। বিশ্বায়নের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা নেই। 1 অক্টোবর দুর্গাপুজো শুরু হবে, আমরা মেতে উঠব। পৃথিবীর 50টা রিলিজিয়াস ফেস্টিভ্যালের মধ্যে বা সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে এখনো দুর্গাপুজোকে গণ্য করা হয় না। আমরা ফুটবলে গণ্য নই, আমাদের দুর্গাপুজো গোনায় নেই, আমাদের গান গোনায় নেই। আজকে যদি অনুপম এবং অনিন্দর জানি না সাহস আছে কিনা সন্ধ্যে 6:30 রবীন্দ্র সদনে একটা বাংলা গানের অনুষ্ঠান করা, তারা পেরে উঠবে না, কারণ আমাদের মাপকাঠিগুলো পাল্টে গেছে। আর আমাকে মাঝে মধ্যে একটু ডাক্তারি করে খেতে হয়, তো তাহলে মাঝে মধ্যে আমি ওই রোগের কারণটা নিয়ে চিন্তা করি, এবং কারণটা হলো যে এই আর্থসামাজিক গোষ্ঠীটার মধ্যে অর্থনৈতিক হিমোগ্লোবিনটা দিন দিন কমে আসছে। কি গান, কি বাজনা, কি খেলাধুলো, কি টেলিভিশন, কি নিউজ। আজকে এই শহরের বুকে বাংলার রেনেসাঁ শুরু হয়েছিল। আপনি 2 কলম ইংরেজি একটা ইংলিশ নিউজ চ্যানেল আমার এই শহর থেকে আজকে ব্রডকাস্ট করে না। আজকে বাঙালি দাঁড়িয়ে 3 মিনিট ইংরেজিতে বলার স্পর্ধা রাখে না আজকে একটা সর্বভারতীয় মঞ্চের উপরে। আজকে আমরা সেই জায়গায় এসে দাঁড়িয়েছি। তো কে আমার বুকের উপর দিয়ে ঘোড়া চালিয়ে গেল, সেটা কখনো চেঙ্গিস খান, কখনো শাহরুখ খান, কিন্তু আমার এই আত্মতুষ্টির জায়গাটার কেন জানি না পরিবর্তন হচ্ছে না। এইটাই হলো ব্যাপার। তাই আজকের এই সংকীর্ণতাকে, আজকের এই চূড়ান্ত ইকোনমিক অ্যানিমিয়াকে যদি আমি মেনে নিই আমার অবস্থান বলে, সেটা একটা অত্যন্ত দুঃখের বিষয় হবে। হর্ষ আছেন, সৌরভ আছেন, সঞ্জীব আছে, আমাদের বন্ধুরা, আপনাদের হাত দিয়ে আপনারা যে চেষ্টাটা করছেন, নিশ্চয়ই আমি আশাবাদী সেটা সফল হোক, এবং আমাদের সবাই নাম করে একটা টিকিট রাখবেন, কারণ না হলে সেই টিকিট পেতে যে চূড়ান্ত একটা ঝামেলা ব্যবস্থা হবে, যে সেটা শুনেই আমার প্রচণ্ড ভয় করছে। তাই সবার শেষে বলি যে আমরা বলেও থাকি, বলায়ও থাকি,
এবং আজকে যদি আমাদের পরিসংখ্যানে আনন্দ পেতে হয় তাহলে এইটা জানুন যে ভারতবর্ষের চাইতেও খারাপ ফুটবল খেলে এমন 65টা দেশ ফিফার তালিকায় আছে। ধন্যবাদ। ধন্যবাদ কুণালদা। প্রায় চেঙ্গিস খানের মতো দু হাতে তরোয়াল চালালেন, পক্ষে বিপক্ষে নানা হতাহত, তবে তাদের রক্তাল্পতা হবে কিনা রক্তপাতে বুঝতে পারছি না। পরের বক্তা হর্ষ নেউটিয়া। হ্যাঁ, নমস্কার, মঞ্চে উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। প্রথমে এই মাইকটা ইউজ করছি কারণ এটাতে অবিরকেও বেন্ড করতে হচ্ছিল, আমাকে তো অনেক বেশি বেন্ড করতে হতো, তা প্রায় ফুটবল খেলে ফেলতাম তাহলে। তা আমি বলবো প্রথমে যে আমাদের আজকের যে ডিবেটিং টপিক আছে, একটু ক্ষমা করবেন, একেবারে পুরো বাংলাতে বলতে পারবো না, খানিকটা ইংরেজি শব্দ ব্যবহার করা দরকার হবে বোধহয় আমাকে। সে হচ্ছে বাঙালি বেসিক্যালি বক্তা বেশি আর খেলতে কম পারে, এটা হচ্ছে মোটামুটি যা আমি বুঝেছি। এটা কোনো ডাউট নেই যে বাঙালি খুব ভালো বক্তা এবং খুব ভালো বলতে পারেন এবং বিভিন্ন সাবজেক্টে বলতে পারেন, কিন্তু কোয়েশ্চেন হচ্ছে যে বলেও এবং খেলার জগতে ওদের সেভাবে প্রতিষ্ঠা আছে কিনা, সেভাবে ওরা খেলতে পারে কিনা, এটার সম্পর্কে আমার ধারণা যে একেবারে পারে। এবং যদি আমি আমাদের ইতিহাসটা দেখি, বিশেষ করে ফুটবল নিয়ে যদি কথা বলা হয়, অলরেডি আবির বলেছেন সৌরভ গাঙ্গুলির কথা, এবং এখান থেকেই জন্ম হয়ে তৈরি হয়েছেন লিয়েন্ডার পেজ, আরও একটা বলের খেলোয়াড়, এবং আমাদের বিলিয়ার্ড স্নুকারে অনেক কিছু নাম করা লোকজন আছেন। কিন্তু যদি আমরা ফুটবল নিয়েও করি, 1950-তে শৈলেন মান্না সাহেব আমাদের এখানে ফুটবল ক্যাপ্টেন ছিলেন, সেভাবে সেই সময় প্রথমবার সুযোগ হলো আমাদের অলিম্পিক্সে ইনভিটেশন, যেতে পারলাম না। যাই হোক, 1956-এ আমরা অলিম্পিক্স খেললাম, সেই সময় আমরা 4th হলাম পুরো বিশ্বে, এবং সে দলের মধ্যে অনেক বাঙালি ছিলেন। তারপরে 1962-তে আমরা যবে এশিয়া কাপ জিতলাম গোল্ড, সেই সময় চুন্নি গোস্বামী সাহেব ক্যাপ্টেন ছিলেন এবং ওই দলেও অনেক বাঙালি ছিলেন। তো সেটা কেন তারপরে আমরা সেইভাবে রাখতে পারলাম না? কারণ এটা ঠিক যে কর্পোরেট সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট যে একটা খেলাকে ওইভাবে তৈরি করার জন্য দরকার, সেটা বোধহয় পাওয়া গেল না। কিন্তু এটাও ঠিক যে অনেক সময় কোনটা আগে আসবে, সাপোর্ট আগে আসবে না খেলার একটা সাকসেস আগে আসবে। আমরা যদি ক্রিকেটের কথা বলি, আমাদের মেন যে টাকাটা ক্রিকেটে এসছে এবং তার পরে যে ধরনের ক্রিকেটের আকর্ষণ বেড়েছে, যে ধরনের ফলোয়িং বেড়েছে, সেটা 1983 ওয়ার্ল্ড কাপ জেতার পরেই হয়েছে, এবং সেই সাকসেস নিয়ে আমরা অনেক কিছু এগোতে পেরেছি। সেভাবে যেহেতু সাকসেস হয়নি ফুটবলে, এটাতে এগোনো যায়নি। কিন্তু এখন সুযোগ হয়েছে আবার আইএসএলের মাধ্যমে, আমার সৌভাগ্য যে আমরা ওর মধ্যে যুক্ত আছি। আশা করি যবে আবার সুমন এটা তর্ক করবেন কিছু বছর পরে, আমরা অন্য একটা গল্প বলতে পারবো। আর একটা কথা বলবো, কুণালদা বললেন যে বাঙালিদের অনেক কিছু দোষ আছে। আমার বাবা বলতেন, উনি নেই এখন, উনি আমাদেরকে নিজেকে পরিচয় দিতে বলতেন আমরা ভেজিটেরিয়ান বাঙালি, আমরা না মাছ খাওয়া বাঙালি। আমি বলবো যে দেখুন, আমাদের অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে, সেটা সব মানুষের মধ্যে থাকে, কিন্তু আমি এত ডিসপন্ডেন্ট নয়। আমি বিশ্বাস করি যে আমাদের মধ্যে অনেক গুণ আছে, অনেক ক্যাপাবিলিটিস আছে, এবং আমাদের দেশে বিদেশে যদি আপনি নামকরা লোকজনকে দেখেন, তার বেশ পরিমাণে লোক সব জগতে বাঙালি হবেন। এখানকার মাটি, এখানকার ভাবনা চিন্তা, সেটা নিশ্চয় আমাদেরকে অনেক অন্যভাবে তৈরি করে। যে কোনো কারণে সেভাবে আমরা সব জিনিসে সাকসেস হতে পারিনি, কিন্তু আমি বলবো না যে আর্টের জগতে আমাদের স্থানটা খুবই উঁচু। হতে পারে ব্যবসায়ের দিক থেকে আমরা সেভাবে উদ্যোগী নয় যেটা অন্য প্রান্তের লোক আছে, কিন্তু আমি আশা করি ফিউচারে
আমরা এই এরিয়াতে যেখানে আমাদের ক্যালকাটা এবং ওয়েস্ট বেঙ্গল প্রথম স্থানে ছিল ব্যবসায়, সেটা আবার ফিরে আসবে, শীঘ্রই ফিরে আসবে আমার বিশ্বাস, দীর্ঘ বিশ্বাস। এবং আমি দেখতে পাচ্ছি যে ইয়াং জেনারেশনে পরিবর্তন ভালো করেই হচ্ছে এই সম্পর্কে। শেষে এটাই বলবো যে আমরা ভালো বলতে তো নিশ্চয়ই পারি, কিন্তু সঙ্গে সঙ্গে খেলা জগতে যদি সুযোগ পাই আমরা খুব ভালো খেলতে পারবো। এবং ইতিহাস বলেছে যে আমরা খেলতে পেরেছি যবে সুযোগ হয়েছিল। এটাও বলবো যে আমাদের ফ্রিডম মুভমেন্টে ফুটবল একটা সিম্বলিক হিসেবেই হোক একটা হাতিয়ার ছিল, যেটার সঙ্গে আমরা আমাদের কি বলবো পেট্রিয়টিজম ডিসপ্লে করতে পারলাম। যবে আমরা একটা ব্রিটিশ রেজিমেন্টকে হারাতে পারলাম, যে লোকজন কোনো জুতো না পরে ফুটবল খেলেছেন এবং ব্রিটিশ রেজিমেন্ট সেটা বুটস পরে খেলছিলেন। তো এই সব জিনিসটা মানুষকে উৎসাহিত করেছে এবং আমাদের এই ইতিহাস আছে, সেই ইতিহাসটাকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দরকার এবং আশা করি আমরা পারবো। নমস্কার। ধন্যবাদ হর্ষ। হর্ষ প্রমাণ করে দিয়েছে যে হর্ষ বাঙালি, তার কারণ হর্ষ ভালো বক্তা। শুরুতেই যে সার্টিফিকেটটা বাঙালিকে দিয়েছে হর্ষ। আমাদের পরের বক্তা অনুপম। আমি আশা করব অনুপম আমাকে আমার মতো থাকতে দাও বলে বাঙালিকে তার নিজের মতো থাকতে দেবে না। নমস্কার, শুভ সন্ধ্যা প্রত্যেককে। আমার বক্তব্য যে বাঙালি কথা বলতে ভীষণ ভালোবাসে এবং কথা বলাতে খুব স্ট্রং। আমরা জানি যে বাঙালি থিওরিতে খুব স্ট্রং। আমরা ব্যাকসিট ড্রাইভিংয়ে খুব বেশি বিশ্বাসী। গাড়ি না চালাতে জানলেও পেছন থেকে বসে বলে দিতে পারবো কোন দিকে যেতে হবে, ডান দিক বাঁ দিক, কোন গিয়ারে চালানো উচিত। বাঙালি এটা পারে। দেখুন, আমাদের স্বাধীনতা সংগ্রামে এসছিল বটে আমাদের স্বাধীনতা একটা সময়, কিন্তু তার পেছনে বাঙালি এত ইমোশনাল জাত, বোধহয় কয়েক হাজার গান লিখে ফেলেছিল। এই দৃষ্টান্ত অন্য কোনো দেশে পাওয়া যাবে কিনা জানি না, তবে আমাদের মধ্যেই ব্যাপারটা আছে যে আমরা গানে কথায় ভরিয়ে দিতে পারি অনেক কিছু, আসল কাজটা ছাড়া। আজ দেখুন আমাদের স্বাস্থ্য দুর্বল। আমাদের খানিকক্ষণ বাইরে হাওয়া খেতে বেরোলেই জ্বর এসে যায়, পেট ব্যথা করে। আমাদের ফিজিক খুব একটা স্ট্রং নয়। এই আমাদের যে আবহাওয়া, আমাদের যে ক্লাইমেট, আমরা যেভাবে বড় হয়ে উঠছি এখানে, এটা খুব একটা বোধহয় এই খেলার জন্য ঠিক নয়। সুতরাং আমাদের বলাতেই সীমাবদ্ধ থাকতে হবে, আমাদের অন্যথা কোনো কিছু করার উপায় নেই। আমাদের বাঙালিদের ফুড হ্যাবিটস বলুন, সারাদিন বিরিয়ানি আর চিকেন রোল খেলে আমাদের শরীর স্বাস্থ্যের বেশি দূর কিছু এগোতে পারবো না আমরা। এবং এই খেলায় আমাদের যথেষ্ট বাধা পড়তে হবে, এবং কারণ এই খেলা খুবই ফিজিক্যাল একটা স্পোর্ট। ফুটবল যেটা নিয়ে আমরা কথা বলছি, এটার যথেষ্ট স্ট্রেন লাগে, যথেষ্ট পরিশ্রম লাগে। সেটাও বাঙালি কি করতে চাইবে? আমার মনে হয় করতে চাইবে না, কারণ কথা বলায় অনেক বেশি আরাম, সেখানেই আমাদের সান্ত্বনা, সেখানেই আমাদের বেঁচে থাকা। আর সত্যি কথা বলতে, আজকে আমরা যারা রাত জেগে বিশ্বকাপ দেখছি, অনেক বাঙালি মা বাবারা দেখছে এবং মেসি গোল মিস করলে তারা আফসোস করছে, কিন্তু পরদিন সকালে তারা ছেলেকে কিন্তু সেই স্কুলেই পাঠাচ্ছে মন দিয়ে পড়াশোনা করতে। কারণ এই এডুকেশনাল একটা বেসিক প্রেশার যেটা বাঙালি অনুভব করে, আজকে জয়েন্ট পেতে হবে, আজকে এটা করতে হবে, ওটা করতে হবে। বাঙালি বাচ্চাদের খুব অসুবিধে, সত্যি বলছি। খোলা মাঠে যদি ঘুরে বেড়াতে না পারে বাচ্চারা, তাহলে এই ফুটবল কেন, কোনো স্পোর্টই খেলা হবে না, কোনো বলেই পা দেওয়া হবে না, কোনো বলেই হাত দেওয়া হবে না। এবার সেই সব একটা বাচ্চার সাথে সারাক্ষণ মনে হতে থাকে আমার ম্যাথসের ওই টিউশনে যাওয়া বাকি আছে, আজকে বিকেলে খেলার পরে। এরমভাবে তো এগোতে পারে না। আজকে আমরা বলতে পারি, আচ্ছা লেন্ডার পেস তো করেছিলেন। লেন্ডার পেস একজন সোলো পারফর্মার, তিনি একা এটা পেরেছিলেন, তার ফ্যামিলি সাপোর্ট ছিল নিশ্চয়ই, তার কোচ ভালো ছিল। ফুটবল সেরকম খেলা নয়, ফুটবলের জন্য একটা টিম দরকার, 11 জন দরকার, কিংবা তারও বেশি সংখ্যক ছেলেপিলে দরকার, এবং এর জন্য দরকার একটা কালচার, একটা অর্গানাইজেশন। সেইটা আমাদের স্টেটের প্রায়োরিটি নয়। আমাদের মানুষ খেতেই পায় না। আমাদের দেশ এন্টারটেনমেন্টে খুব বেশি বিশ্বাস করে। আবির একটা সেম সাইড গোল দিয়েছে, ও বলছিল যে ISL-এ বলিউড আসলে উপকার হবে খুব আমাদের। আমার তো মনে হয় না। তাহলে একটি ছেলে যদি ফেল করতে থাকে বারবার, তাকে তো শাহরুখ খানের সিনেমা দেখালেই হয়, সেটা দিতে কোনো উপকার হয় না। বাঙালির কোনো উপকার হয় না, মানুষেরও হয় না, সেটা সম্ভব নয়। সুতরাং বলিউড বাঁচাতে পারবে না আমাদের, বলে পা দিতে হবে। কিন্তু বাঙালি তার আগেই এত বেশি কথা বলে ফেলেছে যে ক্লান্ত হয়ে পড়ছে। ক্রিকেট একটা বড় অবস্ট্যাকল আমাদের বাঙালির ফুটবলের ক্ষেত্রে, কারণ এত বেশি চারিদিকে ক্রিকেটের রমরমা যে
বাঙালি বাবা মারাই ভয় পাবে যে তার ছেলে ফুটবল খেলে কি করবে, ক্রিকেট খেলে হয়তো একটু সামান্য বেশি পয়সা হলেও হতে পারে, কোনো ভবিষ্যৎ নেই। ভবিষ্যৎ নেই তার কারণ কোনো একাডেমি নেই, একাডেমি নেই কারণ কোনো অর্গানাইজেশন নেই, অর্গানাইজেশন কেন নেই, হয়তো সবাই ভাবছে টাকা কোত্থেকে আসবে, কারণ সবটাই ব্যবসার ওপর চলছে। একজন কোনো মানুষকে এগিয়ে আসতে হবে যাকে ফাদার অফ বেঙ্গলি ফুটবল বলা যাবে, যে বাঙালি ফুটবলের জনক হয়ে দাঁড়াতে পারবে, এবং তাকে হয়তো এইসব টাকা কড়ি এত রকম সমস্যার মধ্যেই এগিয়ে এসে আসতে হবে, কারণ সে ফুটবলকে ভালোবাসে। বাঙালি যদি সত্যিই ফুটবলকে ভালোবাসে তাহলে কথা বলা ছাড়া সে আরও কিছু করতে পারবে, এখনও সেটা সম্ভব হয়নি। এটা 2014, আমরা প্রত্যেক বিশ্বকাপ নিয়ে আশা রাখছি যে একদিন হবে, কিন্তু এখনো অবধি সেটা হয়নি। এবং হর্ষবাবু যেটা বলছিলেন যে 1950-এর কথা, যে সময় বাঙালি চান্স পেয়েছিল, ভারতবর্ষ চান্স পেয়েছিল বিশ্বকাপ খেলার, কিন্তু খেলতে পারেনি, সেটাও কিন্তু একটা ভিশনের অভাব, সেই একটা লক্ষ্যের অভাব, যে সেই সময় বাঙালি মনে করেছিল বিশ্বকাপ খেলে কী হবে, অলিম্পিক খেললেই তো হবে। এখন দেখা যায় অলিম্পিকের ফুটবলের কোনো দামই নেই প্রায়, এবং সবাই মন দিয়ে বিশ্বকাপ ফুটবলটাই দেখে। সেই ভিশনেরও অভাব আছে বাঙালির, সেটা কারণ দূরদর্শিতা নেই, কথা বলতে ভালোবাসে, এত বেশি মগ্ন হয়ে আছি আমাদের নিজেদের বক্তব্য এবং ধারণা এবং ইমোশন নিয়ে। আমরা একাডেমি নিয়ে গান লিখতে পারি, কিন্তু হয়তো একাডেমি তৈরি করতে পারবো না। নমস্কার। ধন্যবাদ অনুপম। আমার শুধু দুটো প্রশ্ন পরের রাউন্ডের জন্য অনুপমের কাছে থাকবে। এক হচ্ছে, বাঙালিকে বিরিয়ানি আর রোল খেতে কে মাথার দিব্যি দিয়েছে? আর দুই, বাঙালির পেশি বল, আরেকটা বল পেশি বল, রাজনীতির ক্ষেত্রে তার তো কোনো অভাব দেখি না, শুধু ফুটবলেই বলের অভাব। বল নিয়ে যার জীবন, বাবলু ভট্টাচার্য পরের বক্তা। বলে নেই, বলায় আছে, এই তো প্রসঙ্গ। আমার একটা কথা, একটা গল্প মনে পড়ছে, গল্প না বাস্তব কথা। আয়ারল্যান্ডে একটা খেলোয়াড় ছিল, তার নাম ছিল অ্যালান ডিকিন। 66 ওয়ার্ল্ড কাপ খেলেছে। তা সে যখন ছোটোবেলায় একটি স্কুলে পড়তে, স্কুল ফুটবলে তাকে নেওয়া হয়নি, কারণ হচ্ছে তার খেলার সরঞ্জাম ছিল না। ছেলেটি খুব দুস্থ পরিবারের, বাবা একটা ট্রান্সপোর্ট কোম্পানিতে চাকরি করত, আর্থিক আনুকূল্যতা ছিল না। তখন সে বলেছে যে আমার খেলার সরঞ্জাম না কিনে দিলে আমি কাল থেকে স্কুল যাব না। তো 4 ভাই 1 বোন, অনেক ভাইয়েরা অনেক কথা বলছে, মা বাবা অনেক কথা বলছে, ভাবছে নানান কথার মধ্যে। তার একটা বোন ছিল, বোন বলে এত কথা বলার দরকার নেই তো, আমরা একবেলা করে না খেয়ে থাকবো, আমাদের সঞ্চিত অর্থ দিয়ে ভাইয়ের খেলার সরঞ্জাম কিনে দেবো, হয়ে গেল, ঝামেলা মিটে গেল। তা কথা কম বলে কাজটা করেছিল, কথা কিন্তু বলেনি। আমি গৌতমবাবু বললেন যে অনিলাবকে কি ব্রাজিলে গেলে হয়তো অবাক হয়েছে, ঠিক এরকমই একটা প্রসঙ্গ 1948 সালে যখন শৈলেম মান্না অলিম্পিক খেলতে গেছিল লন্ডন অলিম্পিকে, তখন আমাদের সারা ভারতবর্ষ অবাক হয়েছিল যে ওখানকার রানী, ইংল্যান্ডের রানী শৈলেম মান্নাকে ডেকে পাঠালেন। ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করলেন যে আপনি খালি পায়ে বুটের এগেনস্টে খেলবেন কেমন করে। মান্না দাও যথাযথভাবে উত্তর দিয়েছেন এবং রানী খুব খুশি হয়েছে, বেস্ট উইশেস জানিয়ে তাকে বলে যে তুমি খেলো, তুমি জিতবে। সুতরাং ইংল্যান্ডে বা সারা বিশ্বে ভারতবর্ষের ফুটবলের নাম 1911 সাল থেকেই পরিচিত। কে অনিলাবকে চিনতে পারলো না, তারা হয়তো ব্রাজিল ছাড়া অন্য দেশকেও হয়তো চিনতে পারবে না, সেটা বড় ব্যাপার না। আবার গৌতমবাবু এটাও বললেন যে আমাদের একাডেমি কথাটা কারেক্ট বলেছে, কিন্তু শুধু একাডেমিই নয়। 1966 সালে যখন ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল ওয়ার্ল্ড কাপ, তাদের কিন্তু কোনো একাডেমি ছিল না। ইংল্যান্ডের মূল একাডেমি শুরু হয় 1981 সালে, সেগুলো ববি চার্লটন, জ্যাকি চার্লটন, জিও ফাস্টা শুরু করে। একাডেমির প্রয়োজনীয়তা আছে, উনি যেটা বলেছেন সেটা ঠিক, শুধু একাডেমি জেতাতে পারবে তাহলে কিন্তু টাটা ফুটবল একাডেমি আজ থেকে 20-25 বছর আগে শুরু হয়েছিল, আমরা করতে পারতাম। এবং ওটা হচ্ছে যে আমরা বলি খেলি না তা নয়, আমরা কিন্তু ধরুন 56 সালে অলিম্পিকে আমরা 4th হয়েছি। আপনারা যদি দেখেন 62 এশিয়ান গেমসে ভারতবর্ষ চ্যাম্পিয়ন হয়েছে, 64 এশিয়ান কাপে ভারতবর্ষ রানার্স হয়েছে। যদি দেখেন যে 70 সালে এশিয়ান গেমসে ভারতবর্ষের টিম ব্রোঞ্জ পেয়েছে, আবার তাও যদি দেখেন 74 সালে আমাদের এশিয়ানীয়তে আমরা চ্যাম্পিয়ন হয়েছি।
আমরা করি, হয়তো কখনো 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 পিছোতে শুরু করি। একটা সময় যারা আপনারা ফুটবল নিয়ে চর্চা করেন বা যা পর্যালোচনা করেন তারা জানবেন যে একটা সময় হাঙ্গেরি দারুণ জায়গায় ছিল। আজকে কিন্তু হাঙ্গেরিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা সময় দেখবেন রোমানিয়া দারুণ ফুটবল খেলছিল, আজকে তাদের পাওয়া যাচ্ছে না। পিছোতে পারে, সামাজিক অবস্থানের জন্য পিছোতে পারে কোনো না কোনো কারণে। আমাদের ভারতবর্ষ ফুটবল খুব পিছিয়ে আছে, এটা আমরা মানছি, কিন্তু তার কিছু কারণ আছে, সেই কারণের বিশ্লেষণ এখন সময় নয়। তবে এটা বলবো যে আমাদের ফুটবলে কথা কি বলে আছে বলায় নেই, যদি এটা বলতো যে বলে আছে ফলে নেই তাহলে আমি কিছুটা মানতাম। বলে আছে বলায় নেই নাকি বলে নেই বলায় আছে, এটা আমি মানতে রাজি নই। বলে আছে ফলে নেই বললে আমি মানতাম। একটি কথা বলে উত্তর সূচি, নমস্কার। থ্যাংক ইউ বাবলুদা। বাবলুদার কথা থেকে কেউ আশার আলো দেখতে পাচ্ছেন কিনা জানি না, যে হাঙ্গেরি একসময় দুর্ধর্ষ খেলতো, এখন খুঁজে পাওয়া যায় না। এখন ভারতবর্ষকে খুঁজে পাওয়া যায় না, ভবিষ্যতে দুর্ধর্ষ খেলবে কিনা গৌতমবাবু কি বলেন? আমাদের দ্বিতীয় রাউন্ডের প্রথম বক্তা, 3 মিনিট সময়। আমি সত্যি সুব্রত বাবুর মতো এতটা আশাবাদী নই। হাঙ্গেরি আর রোমানিয়া তাদের মানে আমাদের সারা পৃথিবীতে মানে যে স্থানে অবস্থান, তার সাথে ভারতের অবস্থান কি সত্যি তুলনা করা যায় সুব্রতবাবু? আমি যতদূর জানি 154তম আমাদের লাস্ট ফিফা র্যাঙ্কিং, 147, একটু বোধহয় ভালো 7টা স্টেপ উঠে এসেছি আমরা। সেখানে দাঁড়িয়ে আমরা হাঙ্গেরি বা রোমানিয়া মাঝে মাঝে হয়তো ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করলো না, আর আপনি মনে করছেন যে 1974-এ আমাদের অগ্রগতি যেখানে থেমে গেছে, 1960-এ যেখানে আমরা লাস্ট অলিম্পিক খেলেছি, কালকে হঠাৎ আমাদের এই আবেগের জোরে এই যুক্তিতক্ক অনুষ্ঠানে আমরা পার্ক হোটেলে বসে এত বড় বড় বক্তৃতা দিলাম যে কালকে ইন্ডিয়ান টিম, কালকে না 1 বছর 2 বছর পরে ওয়ার্ল্ড কাপে চলে যাবে। আমার মনে হয় এইটা একটু বোধহয় মানে আমাদের বেশি চিন্তা। এটাও আমাদের বাঙালির আবেগের আরেকটি ব্যাপার। বারবার যেটা আমার মনে হয় যে আপনারা মানে আমাদের বিপক্ষে যারা বলছেন তারা মেনেই নিয়েছেন যে বাঙালি বলে নেই, বা যদি বলে থেকে থাকে সেটা হচ্ছে বল নিয়ে আবেগে আছে, এবং ফলে নেই স্বীকারই করে নিলেন। অর্থাৎ বাঙালি তারা ফুটবল খেলায় ফল দেখাতে পারছে না, তারা একটা আবেগ নিয়ে, কোনো বাঙালি মনে করছে ব্রাজিলিয়ান, কোনো বাঙালি মনে করছে আর্জেন্টিনিয়ান, এবং করে করে এদের সাথে নিজেকে আইডেন্টিফাই করছে একটি কারণে, আমরা ফুটবলকে ভালোবাসি। এবং সেইটাই দুঃখের যে এত বড় দেশে এই পাশে আমাদের সল্টলেক স্টেডিয়ামে 1 লক্ষ লোক যখন মানে চিৎকার করে বলে ইস্ট বেঙ্গল মোহনবাগান, আপনিও তো এত বড় বড় ক্লাবে খেলেছেন সুব্রতবাবু, বলুন যে আপনি কখনো ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের এই অবস্থা দেখেছেন যে 1/3 কম হচ্ছে জাতীয় আমাদের এখানকার লোকাল প্লেয়ার, সব হচ্ছে বাইরে থেকে আসছে। এবং একটি ক্লাব আমার মনে আছে 2 বছর আগে, মোহামেডান স্পোর্টিং, তাদের একটু বেশি খেলোয়াড় ছিল, তার কারণ তারা স্পন্সর পায়নি বলে। স্পন্সর পেলেই কিন্তু বিদেশি খেলোয়াড়, কারণ এটাও এক ধরনের ক্লাবগুলোকে চালানো, ব্যবসাটাকে চালানো। যাতে ক্লাবগুলো চললে ব্যবসা হবে, ফরেন প্লেয়ার আনো, এনে মাঠ ভরাও, কিন্তু খেলার উন্নতি কোথায় এর ফলে? খেলা কিন্তু আমরা যে তিমিরে সেই তিমিরে। আর মিস্টার নেউটিয়াকে একটা বলবো যে ইতিহাস খুব ভালো, যে কোনো জাতিকে, যে কোনো দেশকে এগিয়ে চলতে ইতিহাস সাহায্য করে, কিন্তু শুধু ইতিহাস আঁকড়েই যদি বসে থাকি আমরা যে আমাদের রবীন্দ্রনাথ ছিলেন, আমাদের কাজী নজরুল ছিলেন, আর কারোর প্রয়োজন নেই, তার মধ্যে আমরা খুব ভুল করব। আর রুদ্রদাকে একটি কথাই বলবো, উনি ভারতবর্ষের কথা বললেন যে আমরা বহুদিন ব্রিটিশ সাম্রাজ্যবাদের অধীনে ছিলাম, আফ্রিকার দেশগুলো কিন্তু এগিয়ে আসছে। ঘানার খেলা দেখেছেন, ক্যামেরুন কি খেলছে, এদের দেখো কি আমরা একটু উদ্বুদ্ধ হতে পারি না যে আমরাও একটু এদের কাছাকাছি যাবার চেষ্টা করতে পারি? একটি কথা, শেষ কথা, যে আমার মনে হয় যে আপনারা 4 জনই একটি ব্যাপারে স্বীকার করে নিয়েছেন, ইনক্লুডিং আবির, যে আপনারা বলে ফল দেখাতে পারছেন না। বাঙালিরা মানে বলে হয়তো আবেগটি আছে, ফলে নেই, বলে নেই, কিন্তু একটি কথা আপনারা আবার 4 জনই স্বীকার করেছেন, বলায় কিন্তু আমরা সাংঘাতিক পারদর্শী, এবং বলায় আপনারা সত্যি সত্যি পারদর্শী, এটা প্রমাণ করে স্বীকার করেছেন যে আমরা বলে নেই। থ্যাংক ইউ গৌতম দা। রুদ্রপ্রসাদ বাবু, আমি শুধু একটু জুড়ে দিই, যেহেতু ক্যামারুন নাইজেরিয়ার কথা হলো, শিবদাস ভাদুড়ির খেলায় যখন বাঙালি আন্দোলিত হতো তখন কিন্তু কোথাও সেখানে নাইজেরিয়া কিংবা ক্যামারুনে যুদ্ধ হচ্ছে, কোথাও দুর্ভিক্ষ হচ্ছে, তারা তখন ফুটবল খেলা শুরুই করেনি। আমরা শুরু করেছিলাম, কিন্তু শেষে এই হাল কেন? প্লিজ, সেকেন্ড রাউন্ড। আসলে আমরা যদি এই আলোচনা চক্রটাকে ওই কলেজের সেকেন্ড ইয়ার লেভেলে যদি
ডিসকাশন করার জায়গায় নিয়ে যাই, সেটা একটু নিজেদের অপমান করা হবে। আমরা বোধহয় তার থেকে মাথা ভালো, দায়িত্ববোধ ভালো ইত্যাদি আর কি। কাজে কেউ কাউকে ডাউন টাউন করার কোনো মানে হয় না আর কি। আসল কথা হচ্ছে যে ফুটবল খেলা একটা গরিবের খেলা, এবং সেই খেলাটায় ব্রাজিলিয়া ভীষণ গরিব দেশ, এবং অন্যান্য অনেকগুলো দেশকেই দেখব যে তারা তাদের একটা কি বলবো জীবনে বাঁচার একটা অক্সিজেনেটেড হয়েছে তারা ফুটবলের থেকে। এই যে পুরো ঐতিহাসিক একটা পটভূমিকা, যার সঙ্গে খেলা একটা সম্পর্ক, এবং এইটা একটা লার্জার পার্ট অফ কালচার অফ নেশন। এরিক হবসবম তার এজ অফ এক্সট্রিমসে বলছেন যে ব্রাজিলের ফুটবলকে আমরা স্পোর্টসে রাখবো না, আমরা কালচারে রাখবো। কথাটা ভীষণ সিগনিফিক্যান্ট। তেমনি আমি এখানে আমার একটু কষ্ট লাগছে আর কি, যে বলছেন না বারবার ওয়ার্ল্ড কাপটাকে ইয়ার্ডস্টিক ধরা হচ্ছে, ওইটা আমার খুব মানে আই ফিল ইনফিরিয়ার। যে কেন ওয়ার্ল্ড কাপটাই কেন রে? একটা জায়গায়, একটা স্কুলের একটা ক্লাসে যদি কেউ 98% নম্বর না পেয়ে, যদি গোটা ক্লাসের অনেকগুলো ছেলে মেয়ে তারা যদি 60-70% পায়, আমি কাকে চুজ করব? কোন স্কুলকে? যেখানে একটা ক্লাসে 98 পেয়েছে আর বাকিরা সব সাবস্ট্যান্ডার্ড, আর একটা স্কুলে যেখানে একটা অ্যাভারেজ ভালো একটা রেজাল্ট ওরিয়েন্টেড একটা জায়গা এবং সকলেই মোটামুটি পণ্ডিত হচ্ছে, সেইটা আমাদের কাছে বোধহয় পছন্দের জায়গা। সেক্ষেত্রে আমি বারবার যে কথাটা বলবার চেষ্টা করছি, ওই সাকসেসের কতগুলো মাপকাঠি সুব্রত ভীষণ ভালো বলেছেন যে আমরা অনেকগুলো অ্যাচিভমেন্ট করেছি, এবং সেই অ্যাচিভমেন্টগুলো ছোট করে দেখছি আমরা বোধহয় এই জায়গা থেকে, যে শৈলেন মান্নার খেলা যখন দেখতে যেতাম আমাদের কৈশোরে তারুণ্যে, তখন যখন একটা বল ওইখানে বসাতো, এই ফ্রিকিক হলেই মান্নাদা লম্বা লম্বা পা ফেলেন করে চললেন, আর সবাই সরে গেল, এবং তারপরে ওই বলটা অসম্ভব, এই সমস্ত লোককে করে কোথা দিয়ে যাবে বলটা? মাই গড, সেদিন মেসির বলটা যে ওই সোয়ার্ভ করে লাস্ট মোমেন্টে সোয়ার্ভ করে ঢুকলো রাইট কর্নার, লেফট কর্নারটায়, সেই রকমভাবে মান্নাদা কীরকম একটা ইম্পসিবল তৈরি করতে গেলে, এখানে অধিকাংশ লোক আমার ধারণা দেখেননি, আমি দেখেছি, বারবার দেখেছি আর কি। তো তার ফলে মনে হতো এই লোকটা কতটা শ্রম করেছে, যে ওই প্রত্যেকটা বল নিখুঁত মাপ নিয়ে যাচ্ছে, এটার পেছনে যে শ্রম, সাধনা, তপস্যা, সেইটার সঙ্গে যদি কোথাও সমাজ যুক্ত না হয়, তাহলে এরা শহীদ হতে বাধ্য হয়। তো আমার ধারণা আমাদের দেশে ফুটবলকে শহীদ করেছে। আমি যে শেষ উদাহরণটা দিচ্ছি, কলকাতা শহরে যারা একটু পুরনো বাসিন্দা চোখ কান খুলে চলেন, তারা দেখবেন কলকাতা শহরের সমস্ত মাঠগুলোয় ফুটবল জেনারেটেড হতো, বাম বাম করে ঢুকে যেত। এখন প্রত্যেকটা মাঠ একটা জেলখানা। আমাদের কর্পোরেশন এত লম্বা লম্বা উঁচু একটা করে দিয়ে সেখানে ঢুকতে পারে না মানুষ, বাচ্চা ছেলেরা ঢুকতে পারে না, তারা দে ফিল কনস্ক্রিপ্টেড। এই জায়গাটা না ধরে আমরা বাঙালি স্বয়ম্ভুর মতো ফুটবলে ওয়ার্ল্ড কাপে যাবে আর যাবে না, এটা একটা ট্র্যাভেস্টি অফ হিস্ট্রি, এবং এটা সোশিওলজিক্যালি ক্রিমিনাল। এবং আমার ধারণা আমাদের ঠিক জায়গা, উই শুড বার্ক এট দ্য রং, শুড নট বার্ক এট দ্য রং ট্রি। আমাদের ফুটবলের যথেষ্ট ট্যালেন্ট ছিল, যথেষ্ট আছে, যথেষ্ট ভালোবাসা আছে, সেইটাকে নারিশ করার জন্য এই সোসাইটি ইজ নট প্লেয়িং দেয়ার গেম। নমস্কার। ধন্যবাদ বিদ্যাপ্রসাদ বাবু। আমার সত্যি সত্যি বেল বাজাতেও কষ্ট হচ্ছিল। পরের বক্তা অনিন্দ, সত্যি সত্যি কি আমরা ক্রাইম করছি, অর্থাৎ আমাদের কালচারে রাখছি না? যে ফুটবলের কালচারে সযত্নে বাঙালি রেখেছিল, আজ সেখানে ক্রিকেটের অনুপ্রবেশ হয়েছে। সুমন, আমার তো মনে হচ্ছে না যে কোনো ক্রাইম আছে, তার কারণ এই যে বলে নেই ব্যাপারটা তো আবিরই বলেছে, যে শুধুমাত্র ফুটবলের বলটাকেই আমরা বল ভাববো কেন? আমরা ক্রিকেটের বলটাও বল ভাববো, আবির পিং পংয়ের বলটাও ভাবতে পারি আমরা বল, ডেফিনেটলি। হ্যাঁ, তো ফলে এরম যা যেখানে যা বল আছে, হ্যাঁ, মানে বুদ্ধিং যস্য বলং তস্য, আমরা সব বলকেই মোটামুটি কাউন্ট করে নেবো। তো ওয়ার্ল্ড কাপের সময় আলোচনা হচ্ছে বলে একটু ফুটবল আলোচনা হচ্ছে। ডিবেটে একটা খুব ঝঞ্ঝাটের ব্যাপার হচ্ছে কি, সকলেই একে অপরের উপর রেগে যায় একটু। এখন এত রেগে যাওয়ার মতো কিছু ব্যাপার নেই। রেগে গেলেও বিশ্বকাপে যাব না, খুব আনন্দ পেলেও এক্ষুনি বিশ্বকাপে যাচ্ছি না অন্তত, আর সামনে 2-3 বছরের মধ্যে তো নয়। যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ফুটবলটাকে আমরা কিভাবে কি চোখে দেখি, মানে যেহেতু ফুটবল নিয়েই কথা বলছি, ওয়ার্ল্ড কাপ চলছে বলে,
আমি কিন্তু ফুটবল খুব ভালোবাসি, অনুপম ভালোবাসে, আবির ভালোবাসে, এবং আমি বলছি যে ছোটবেলায় আমরা যখন বল খেলেছি সেই খেলায় আমরা যে আনন্দ পেয়েছি সেটা কিন্তু বুরুচাকা কিংবা মারাদোনার চেয়ে কিছু কম নয়, আনন্দটা একই পেয়েছি। এখন ব্যাপার হচ্ছে ওরা একটু বড় বয়স অবধি খেলেছে, আমরা একটু ছোট বয়স অবধি খেলেছি, তাতে কোনো ক্ষতি নেই। এই ধরুন আপনারাই যখন মানে গোলকিপার হিসেবে দাঁড়িয়েছেন, লেভিয়াসিনের থেকে কম কি, বা ধরুন বাসে ভিড় বাসের মধ্যে ভয়ঙ্কর নড়ানড়ি হচ্ছে, কেউ একজন হিলাকে চলো বললো, একজন মহিলা এসে আপনার ঘাড়ের ওপর পড়লো, তখন আপনাকে গোলকিপারের ভূমিকাই পালন করতে হচ্ছে। ফলে ফুটবল কিন্তু আমাদের জনজীবনে কালচারের মধ্যে রয়েছে। এই যে ধরুন লাফিয়ে বাসে উঠছি, হ্যাঁ, এই বাসের মধ্যে একজন একজনকে কোনি মেরে অন্য একটা সিট ছিনিয়ে নেওয়া, ফুটবল বিভিন্নভাবে আমাদের মিশে রয়েছে। এখন ফুটবল কেন আমরা ভালো খেলতে পারছি না, কেন আমরা ওয়ার্ল্ড কাপে যেতে পারছি না, এই সমস্ত তো আমাদের দোষ দিয়ে লাভ নেই। এসব ফুটবলের যারা ডাক্তার সুব্রতদার মতন তারা বলতে পারবে। আমরা কি করে বলবো ফুটবল কেন ভালো খেলতে পারছি না? নিশ্চয়ই কিছু প্রবলেম হচ্ছে, আমার মনে হয় একটা বলে নিশ্চয়ই ভালো হচ্ছে না, আরও কিছু এক্সট্রা বল দেওয়া উচিত মাঠে। কিন্তু যেটা আমাদের দরকার সেটা হচ্ছে বলাটা কি আমরা খারাপ বলছি, এইটা আমাদের দেখতে হবে। যে বিষয়টাকে আমার মনে হয় যে ফুটবল যে আমরা খারাপ খেলছি এইটাকে সবসময় আমরা ধরে নিচ্ছি, ফলে একটা রাগারাগি তৈরি হচ্ছে। আমি বলছি বলে আমরা নেই, কিন্তু আমরা বলায় আছি। এই যে বলাটা ব্যাপারে আমরা পারদর্শী, এই ব্যাপারটা যদি কারোর আপত্তি না থাকে আপনাদের, এই যে আমরা কথা বলছি, ওনারা কথা বলছেন, আমি তো বারবার করেই বলছি বল যতটা না বেশি এখানে মুভ করছে তার থেকে অনেক বেশি কথাবার্তা বেশি মুভ করছে। তাহলে কথাবার্তাটায় সকলে আমরা পারঙ্গম, সকলে আমরা যথেষ্ট পারদর্শী। ফলে বাঙালি বিরিয়ানিও খাবে, বাঙালি রোলও খাবে, বাঙালি ফুটবলও খেলবে, নিজেদের মতো আনন্দ করবে। কেউ তো বলেনি পরীক্ষা দিতে হবে, আমাকে বললো তুমি খুব আনন্দ করার জন্য বাবা রবীন্দ্রনাথ পড়ো, আমি রবীন্দ্রনাথ পড়লাম, তারপর দিকে আমার 16 নম্বরে প্রশ্ন দিয়েছে জীবন দেবতা ব্যাখ্যা করো, এর তো কোনো মানে নেই। সেরকম আমি আনন্দ করার জন্য বল খেলেছি, আমাকে তো ওয়ার্ল্ড কাপ গিয়ে ট্রায়াল দিতে হবে এরকম তো কেউ মাথার দিব্যি দেয়নি। তো ফলে বলে নেই তো নেই, বলাতে তো আছি, অসুবিধাটা কি আছে? আমরা যেভাবে আনন্দ করতে ভালোবাসি সেভাবে আনন্দ করে থাকবো, সবাই মিলে বেঁচে থাকবো। হাঙ্গেরি এখন অবস্থাটা খারাপ, কিন্তু হাঙ্গেরি একটা সময় কত বড় টিম। কিন্তু আমি বলছি যে আমাদেরও একদিন উন্নতি হবে, আমরাও দেখবেন বিরিয়ানি ভালোবাসি, রোল ভালোবাসি, ওরা হাঙ্গেরি হতে পারে, আমরা হাঙ্গরি হব না কেন? পরের বক্তা আবির। জানি না আবির মানবে কিনা যে শৈলেন মান্না, শিবদাস ভাদুরীর উত্তরাধিকার বাঙালি বাসে লাফিয়ে উঠে আর কুনুই মেরে ধরে রেখেছে কিনা। এটা একটা খুব ভালো পন্থা, মজা টজা করে, আর বিশেষ করে অনিন্দদার লেখার তো আমিও ভীষণ ফ্যান, কথার সঙ্গে কথা মিলিয়ে প্রসঙ্গটাকে বদলে দেওয়ার, এটা খুব ভালো লাগলো এটা দেখে। প্রথমেই বলি সেম সাইড ওই দিক থেকেও হচ্ছিল, কারণ আমি দেখছিলাম কুণালবাবু যখন বলছিলেন, আমার দুই বন্ধু যারা গানের জগতে আছেন বেশ ক্ষিপ্ত আর কি, কারণ উনি বললেন ওনারা নাকি 6:30টার সময় রবীন্দ্র সদনে সই করতে পারবে না। এই মুহূর্তে যদি অনিন্দদা বা অনুপম শো করে 6:30, আমি তো দেখতে যাবো এবং আপনারা অনেকেই দেখতে যাবেন। যে বিষয়টা হচ্ছিল যে আমি আসলে ওই আলোচনাগুলো শুনতে আমি খুব কনফিউজ হয়ে যাচ্ছি, যেন একটু আগে অনিন্দদা বেশ কথায় মিলিয়ে অনেক কিছু জীবনানন্দ, হাংরি, জেনারেশন ইত্যাদি প্রভৃতি হলো যাকে। তার আগে কুণালবাবু অনেকক্ষণ ধরে বললেন ফুটবল নিয়ে বেশি আলোচনা শুনলাম না, বরং ওনার বোধহয় দুঃখ হচ্ছিল যে ইংরেজি কেন বলতে পারি না ইত্যাদি প্রভৃতি। বলে রাখা ভালো, মেসি যখন কলকাতায় এসেছিল ইংরেজিতে জিজ্ঞাসা করে একটা কথাও বলতে পারেনি, উনি স্প্যানিশটা ভালো জানে, তাতে কিন্তু ওর ফুটবল খেলাটায় কোনো রকম ক্ষতি হচ্ছে না, বা ফুটবল খেলার ওর শৈলী নিয়ে কোনো রকম কথা উঠছে না। অনুপম বলছিল যে এডুকেশনাল যে সিস্টেমটা, পড়ার চাপটা ভীষণ বেশি হয়ে যায়, তাই জন্য বাচ্চারা ভীষণ টেনশন করে, তাই জন্য হয়তো তারা ফুটবল খেলতে পারে না। তো অনুপম যদি গোল্ড মেডেলিস্ট হয়ে এত ভালো গান লিখতে পারে, আমার বিশ্বাস যে পড়াশোনা ভালো করলেও হয়তো ছেলেরা ভালো ফুটবল খেলতে পারবে। আসলে আমাদের মধ্যে ওই আত্মগৌরবটা হারিয়ে যাচ্ছে, কারণ আমার অপরপক্ষের লোকেরা বারবার বলছিলেন যে 50টা ফেস্টিভ্যালের মধ্যে নাকি দুর্গাপুজো নেই। আমি তো বিশ্বাস করি পৃথিবীর শ্রেষ্ঠ একটা অনুষ্ঠান বা উৎসবই হচ্ছে দুর্গাপুজো। আমরা যদি এই ভাবনাটা নিজেদের মধ্যে না আনি, তাহলে আমাদের মধ্যে এই বিশ্বাসটাই হবে না। তাই জন্য প্রথমেই বক্তা উঠেই বলবেন আমাদের কিছু হবে না, কোনো ওয়ার্ল্ড কাপে খেলতে পারবো না, আমার জীবদ্দশাতে তো পারবোই না। এই নৈরাশ্যবাদটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে সত্যিই কিছু হবে না। সে বলিউড আসুক, টলিউড আসুক, হলিউড আসুক, যে কেউ স্পন্সর করুক, আমরা বলবো ধর কী হবে, ওটা তো খালি টাকার খেলা। কিন্তু সেই টাকার খেলার মধ্যে দিয়েও যে বেশ কিছু ভালো খেলোয়াড় উঠে আসছে না, সেটা তো কেউ গ্যারান্টি দিচ্ছে না। আজকে আমাদের আইএসএল টিমে অনেকেই বলছেন তাহলে কি ওই কেকেআরে তো যেরকম বাঙালি প্লেয়ার সেরকম কিছু নেই, সেরকমই নিশ্চয়ই আমাদের কলকাতারও একটা টিম হবে যেখানে বাঙালি প্লেয়াররা কেউ হয়তো থাকবেন না। হ্যাঁ, হয়তো নাও থাকতে পারেন, কিন্তু অ্যাথলেটিকের যদি বিদেশি প্লেয়াররা আসেন এবং সেখানে যদি তারা যখন প্র্যাকটিস করবেন, সেখানে কিন্তু শুধু কলকাতার যারা খেলছেন তারা নয়, অনেক বাচ্চা ছেলেরাও কিন্তু সেখানে প্র্যাকটিস করতে পারবে। তারা যদি বিশ্বমানের ফুটবলারদের নিজের সামনে প্র্যাকটিস করতে দেখেন, যেটা কিনা কেকেআরের প্র্যাকটিসের সময় আমি অনেককে চিনি, সাব জুনিয়র লেভেলে যারা ক্রিকেট খেলেন, জুনিয়র লেভেলে যারা ক্রিকেট খেলেন, তারাও কিন্তু তাদের দেখেন সামনে থেকে, সেইটাও কিন্তু অনেক বড় পাওয়া।
আর এই যে সাকসেসের মাপকাঠিটা আমরা ওয়ার্ল্ড কাপ ধরে নিচ্ছি, আমার মনে হয় সেটা ওই বিতর্ক সভার বিষয়টাতে বলে দেওয়া উচিত ছিল যে বাঙালি ওয়ার্ল্ড কাপ ফুটবলে নেই। আজও যদি সকালবেলা যে কোনো দিন যাওয়া যায় তাহলে ময়দানে, তাহলে কিন্তু দেখবো প্রচুর বাঙালি সেখানে ফুটবল খেলছে। তাই ফুটবল খেলার আনন্দেও কিন্তু একটা খেলা যায়। আমার মনে হয় সেইখানেই আমাদের বারবার প্রবলেমটা হচ্ছে, যে আনন্দ থেকে আমরা ওয়ার্ল্ড কাপ দেখছি বা মেসির সমালোচনা করছি বা নেইমারের সমালোচনা করছি, সেই আনন্দটাও মিসিং হয়ে যাবে। আর অপরপক্ষ তো বলেই দিয়েছে আমরা বলতে পারি ভালো, কাজেই তারা, আমার মনে হয় এই মানসিকতাটাতেই আমার আপত্তি, যে আমরা বলতে পারি ভালো, আমাদের কোনোদিন কিছু হবে না, বড়ও কোনোদিন হবে। আমি যথেষ্ট আশা দেখছি ভবিষ্যতে আস্তে আস্তে হবে। ডেফিনেটলি আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি, সেটা নিয়ে আমাদের কোনো আমি মতের বিপক্ষেও যাচ্ছি না। বাট যদি এখান থেকে হালটা ছেড়ে দিই তাহলে হয়তো কখনোই ঘুরে দাঁড়াতে পারবো না। তবে আমার বিশ্বাস যে বলে আমরা থাকবো, এবং এই বিষয়ে আমাদের নতুন জেনারেশনকে সেই ইনফ্রাস্ট্রাকচারটা, সেই সাহসটা আরও বেশি করে দিতে হবে। ধন্যবাদ আবির। বাঙালি আনন্দের সঙ্গে সমালোচনা করে, এ নিয়ে কোনো সংশয়ের জায়গা নেই। আমি পুরনো কাগজে দেখছিলাম 77 সালে পেলে যখন এসেছিলেন তখন বিমানবন্দরে পেলেদা ধ্বনি হয়েছিল। তবে পেলে সেরমভাবে পারফর্ম না করতে পারায় যতীন চক্রবর্তী তখনকার পূর্তমন্ত্রী ঘেরাও হয়েছিলেন। তখন স্লোগান উঠেছিল, জাল পেলে আনলে কেন মন্ত্রী তুমি জবাব দাও। পেলেদা থেকে জাল পেলে বাঙালিই পারে। কুণালদা। বন্ধুরা, আমাদের গত ঘণ্টাখানেকের উপরে বিতর্কের যে ধারা এবং মেজাজটা, তো এটা একেবারে অপরিবর্তিত রয়েছে। কারণ একটা সেম সাইড গোল দিয়ে শুরু হয়েছিল, তারপর অজস্র সেম সাইড শুরু হলো। আবির একটা অতিশয় সত্যি কথা বলেছেন যে হি ইজ কনফিউজড, এবং এ বিষয়ে আমাদের বিন্দুমাত্র কোনো ধারণা নেই। প্রথমে 5 মিনিট, তারপরে আরও 3 মিনিট, 8 মিনিটে উনি এত কনফিউশন স্প্রেড করেছেন যে উনি এখনও স্কুল জীবনে দেখছেন ছেলেরা সাবলীলভাবে খেলে যাচ্ছে। আবির কোন ময়দানে যান আমি জানি না, উনি দেখছেন ময়দানে হাজার হাজার ছেলেরা সকালবেলা ফুটবল খেলছেন। তো যাই হোক, একটু ওই আর্টের জগতে, সিনেমা টিনেমার জগতে থাকলে লোকেরা একটু অবাস্তবিক হয়ে পড়ে, কিন্তু এতটা এটাকে শুধু কনফিউশন বলা যায় না, দিস অলমোস্ট বর্ডার্স অন ডেলিরিয়াম আর কি। বর্তমান এতে বোধহয় আবির নেই। হর্ষের কথা থেকে দুটো জিনিস উঠে উঠলো। একটা, আবির একটা সাংঘাতিক কথা আমার মনে হয় হর্ষ ওনাকে দিয়ে বলিয়ে নিল, যে যখন এই আন্তর্জাতিক লিগটা শুরু হবে তখন আমাদের ছেলেরা প্র্যাকটিসের বলগুলো ছোঁড়াছুড়ি করবে আর কি। তো আমরা অন্তত একটা ইন্ডিকেশন আমরা পেয়ে গেলাম। আর হর্ষের দ্বিতীয় যেটা, সেটা একটু বিতর্কিত, তার থেকে আমার মনে হচ্ছে যে রাজ্যসভার পরের ভ্যাকেন্সিটার জন্য উনি মোটামুটি এগিয়ে আছেন আর কি। তো এইটুকু আজকের বিতর্ক থেকে আমরা খানিকটা বুঝতে পারলাম। সুব্রত বাবুর খেলা আমরা প্রচুর দেখেছি, পরিমলদের প্যাস ক্লাবের আমরা গোল দেখেছি, সুভাষ ভৌমিক জলে বল ছুড়ে দিলেন পিয়ংইয়ংয়ের সঙ্গে, মাঠে দাঁড়িয়ে পাগলের মতো চিৎকার করেছি। কিন্তু আমাদের অসুবিধে হলো যে সেগুলো নক্ষত্রের ওই হ্যালিস কমেটের মতো আর কি, প্রতি 50-60 বছর পর পর একবার করে আসতো। তো আবার সেই আমাদের এখানে হ্যালিস কমেট কবে আসবে আমরা সেই অপেক্ষায় রইলাম। সবাই হাতে হাতে স্মার্টফোন আছে। স্মার্টফোনে যদি কোথাও যাবার চেষ্টা করেন, প্রথমে একটা প্রশ্ন জিজ্ঞেস করে, মাই লোকেশন। আমাদের প্রশ্ন ওখানেই, যে আমরা কোথায় আছি, আমাদের অবস্থানটা কোথায়, আমার লোকেশনটা কোথায়, আগে সেইটা আমরা জানি। আমরা যদি শুরুর জায়গাটা জানতে পারি তাহলে এই নানান কথাবার্তা, আবেগ, কান্না, হাসি, হিপনোসিস, কনফিউশনের মধ্যে হয়তো কোথাও পৌঁছবার আশা রাখতে পারি। আমাদের অন্যদিকে সমস্যা হচ্ছে যে তাদের সেই সফটওয়্যারের মধ্যে মাই লোকেশনটা নেই। ধন্যবাদ। ধন্যবাদ কুণালদা। পরের বক্তা হর্ষ নেউটিয়া। আমার শুধু একটাই প্রশ্ন হর্ষের কাছে বাড়তি থাকবে, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় বক্তা রুদ্রপ্রসাদ বাবু বলেছিলেন যে ব্যবসায়ীরা ইনভেস্ট করে আবেগ থেকে নয়, ব্যবসা থেকে। ফুটবলের ব্যবসা ইনভেস্টার হর্ষ কি বলে শুনবো। নমস্কার। দুটা কথা বলবো। প্রথমে যদি আমরা ডিবেটটা হতো যে বাঙালি খুব ভালো বলতে পারেন, তবে তো ডিবেটের কথাই নেই। তবে তো আমরা দুজনই মিলে, সুমনদার দরকারও ছিল না, আমরা এগ্রি করে ফেলতাম। আমার প্রবলেম হচ্ছে যে আমরা বলছি যে আমরা খেলতে পারি না, আমরা বল নিয়ে এগোতে পারি না। যদি আপনারা এই বলছেন যে আমরা এখন অবধি আজকের এই যে আপনি বললেন মাইক লোকেশন যদি আপনি বলেন,
তবে সেটা স্বীকার করতে হয় যে আমরা এই মুহূর্তে সেইভাবে বিশ্বস্তরে কোনো জায়গায় নেই, বিশেষ করে ফুটবলে। কিন্তু যবে আলোচনা করা হয় তো শুধু ফ্যাক্ট নিয়ে তো করা হয় না, ওটা তো সম্ভাবনা নিয়ে করা হয়। ইট ইজ অ্যাবাউট দ্য পসিবিলিটি, নট অ্যাবাউট অনলি দি প্রেজেন্ট। যদি শুধু ফ্যাক্ট হয় তবে কি ডিসকাশনের আলোচনা আছে? অবভিয়াসলি আমরা এখন কোথায় নেই, এটা ফ্যাক্ট। কিন্তু আমি কি বলতে চাইছি যে বাঙালি ভবিষ্যতে এবং সম্ভাবনা আছে কিনা যে বল নিয়েও যেমন বলাতে ভালো করতে পারেন, বল নিয়েও করতে পারেন কিনা, সেটাতে আমার দীর্ঘ বিশ্বাস যে করতে পারেন। এবং শেষে যে প্রশ্নটা আমাকে করা হলো যে ব্যবসা যদি এর মধ্যে ঢুকেছে তো শুধু লাভের জন্যে না অন্য কোনো কারণে। দেখুন, যতটুকু আমরা হিসেব করেছি এখন অবধি, আর এটা প্রথম সিজন, তো আমার পুরোটা হিসেব তো জানি না, এটা আমার মনে হয় না 2-3 বছর মিনিমাম ভালো করেই লস হবে। আমরা যবে ঢুকেছি এবং 4 জন মিলে যবে আমরা 5 জন, সঞ্জীব গোয়েনকা, মিস্টার উৎসব পারেখ, আমি, তারপরে সৌরভ এবং অ্যাথলেটিকো, আমরা 5 জন ভাগ নিয়েছি এই কারণে যে আমরা বুঝেছি যে এর মধ্যে নোকসান আছে, একটা লম্বা সফর আছে, এবং যদি এটাকে দাঁড় করাতে হয় তো কিছু পেশেন্স রাখতে হবে। সেই কারণে আমরা 5 জন সঙ্গে মিলে নেমেছি। আশা করি একদিন নিশ্চয়ই লাভ করতে পারবো, কিন্তু ওটা খুব লং টার্মে হবে। শর্ট টার্মে আমরা প্যাশনেটলি ঢুকেছি ফুটবলটাকে আবার মাথায় উপরে তুলে দেওয়ার জন্যে, আশা করি করতে পারবো। নমস্কার। ধন্যবাদ হর্ষ। পরের বক্তা অনুপম। নমস্কার। আমরা যেখানে ছিলাম আমরা সেখানেই আছি, হয়তো যে প্রত্যেক বক্তার আচ্ছা হ্যাঁ, আমরা যেখানে ছিলাম খানিকটা সেখানেই আছি। আমরা একের পর এক বক্তার কাছেই শুনে আসলাম যে এই মুহূর্তে আমাদের অবস্থা খুব খারাপ, আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই, আমাদের একাডেমি নেই, আমাদের অর্গানাইজেশন নেই, দিতে হবে। সুতরাং এটাও সব ভবিষ্যৎ নিয়েই কথা হচ্ছে যে এই মুহূর্তে আমরা বলে নেই, মানে এই মুহূর্তে আমরা ফুটবলে নেই, এক সময় হয়তো আসবো, এবং তার জন্য এখন থেকে বলে যাই এবং কথা বলার প্রস্তুতি নিই যে কোনো দিন নিশ্চয়ই আসবো। অবশ্যই দেখুন, আমরা প্রত্যেকেই চাই, আমরা বাঙালিরা প্রত্যেকেই চাই যে আমাদের ফুটবলের উন্নতি হোক। আমিও চাই, আমার টিমের সবাই চাই। কিন্তু এই মোমেন্টে আলোচনায় যেগুলো আসছে যে আমাদের বিশ্বাস যে আমরা একদিন যাব, এখনও যাইনি। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা এগিয়ে আছি, মানে আমাদের দল এগিয়ে আছে। আর বারবার উঠে আসছিল যে ওয়ার্ল্ড কাপটা মাপকাঠি নয়। আমার একটাই প্রশ্ন যে তাহলে অল্টারনেটিভটা কী? কোনটাকে আমরা মাপকাঠি ধরছি? আমরা কি কন্টিনেন্টের যে ইন্ডিভিজুয়াল টুর্নামেন্টসগুলো হয় সেগুলোকে ধরছি? একটা কিছুকে তো ধরতে হবে, না হলে আমরা বুঝবো কী করে আমাদের স্থানটা কোথায় আছে? একটা র্যাঙ্কিং আছে আমাদের ভারতবর্ষের 3 ডিজিটে, আমরা জানি সেটা। কোথাও একটা যদি আমরা একটা ওই উপায় পেতাম তাহলে নিশ্চয়ই বলা যেত, কিন্তু আপাতত যখন নেই আমরা বিশ্বকাপকেই মেনে নিই মাপকাঠি হিসেবে। আর আবির বলছিল যে আমার গান গাওয়া নিয়ে, যে আমি পড়াশোনা করেও গান করেছি, এবং দেখুন ভেবে চিন্তে যে আমি কিন্তু সেই বলার মধ্যেই আছি, ওই 4টে কথা লিখি, একটু সুর ভেজে তার মধ্যে গান করে চালিয়ে দিই। আমি কিন্তু ফুটবলে নেই, দেখুন কথা বলতেই এসেছি এখানে। সুতরাং সত্যি কথা বলতে আমাদের মধ্যবিত্ত বাঙালি মা বাবারা ছেলেদের পড়াশোনা নিয়ে এতই ব্যস্ত এবং তাদের কেরিয়ার নিয়ে এতই ব্যস্ত, এবং কেরিয়ারটা ওই সবই এডুকেশনাল ফিল্ডে, এবং সেই শরীর চর্চার জন্য যে সময় দেওয়া দরকার, যে আনন্দ দেওয়ার দরকার একটি বাচ্চাকে, সেই বাচ্চা হয়তো সেভাবে বড় হচ্ছে না। আমাদের বাঙালি সন্তানরা দিন দিন পিছিয়েই পড়তেই পারে, এবং এই খেলা, ফুটবল খেলা যেটা বারবার করে আসছে, এটা কিন্তু ওয়ার্কিং ক্লাসের খেলা। এই ফুটবলার যদি ভবিষ্যৎ প্রজন্মকে কথা বলা হয়, সেটা কিন্তু আসবে সেই ওয়ার্কিং ক্লাস থেকেই। কারণ যাদের অনেক আছে তাদের আর নতুন করে কিছু করার দরকার হয় না, এবং সেই ওয়ার্কিং ক্লাসকে যদি এগোতে হয় তার জন্য দরকার একটা ঠিক পলিটিক্সের। সেই ঠিক পলিটিক্সের মধ্যে দিয়ে কি আমরা যাচ্ছি? সেটা যদি আগে ঠিক না হয় তাহলে কিন্তু অনেক প্রশ্ন থেকেই যায়, এবং আমরা বলতেই থাকবো। আর ইতিহাস নিয়ে তো অনেক কথা বলা যায়, বারবার প্রত্যেক বক্তার কাছে আমরা ইতিহাসে শুনেছি যে আমরা 1950-1960 এই কাজগুলো করেছি, কিন্তু ইতিহাস নিয়ে আমরা আপাতত আজকের দিনে কিছুই বলতে পারছি না। শুধু প্রমাণ করতে পারছি ওকে ঠিক আছে এক সময় কিছু একটা হয়েছিল, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এখনো কথা বলাতেই এগিয়ে চলেছি। এবং রুদ্রপ্রসাদ বাবু একটি কথা বলেছিলেন আমাদের ঔপনিবেশিক শাসনের কথা, যে হয়তো তার জন্য আমরা পিছিয়ে পড়েছি,
কিন্তু তাদের জন্যই বোধহয় ফুটবলটা আমাদের এখানে এসেছিল। ইংল্যান্ড আর্মি যদি ফুটবল খেলা না শেখাতো আমাদের এখানে, তাদেরও দরকার হয়েছিল দুর্বল বিপক্ষকে, তাই জন্যই হয়তো বাঙালিকে ফুটবল খেলা শিখিয়েছিল। তাই জন্যই আমরা ফুটবল নিয়ে কথা বলছি এবং ফুটবল আমাদের কাছে এত প্রিয়। নমস্কার। ধন্যবাদ। আমার শেষ বক্তা বাবলুদা। নাইমের কোচিংয়ে 94 অবধি উঠেছিলাম, আবার কি পিছোচ্ছি 147 এই মুহূর্তে। আর অনেকে বলছেন দ্বীপ হয়ে গেছে ভারতবর্ষের ফুটবলটা, বাংলায় খেলা হয়, গোয়ায় হয়, মহারাষ্ট্রে পুনেতে হয়। 154 264টা দেশের মধ্যে 154 আচ্ছা মেনে নিলাম, খুব খারাপ জায়গায় আছে। কিন্তু আপনারা যদি ক্রিকেট, আমরা যেটাকে খুব প্রাধান্য দিয়ে থাকি, সমাজের প্রভাবশালী মানুষরা, প্রতিপত্তিশালী মানুষরা যারা ক্রিকেটকে খুব গুরুত্ব দিয়ে থাকে, আমাদের পশ্চিমবঙ্গের ভাড়ার কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই। 50 বছর আগে পঙ্কজ রায়, 50 বছর পরে সৌরভ গাঙ্গুলি, এর মাঝে কোনো ক্রিকেটার নেই যে ভারতবর্ষ ক্রিকেটে দাপটে খেলে বা আমাদের ক্রিকেটের জায়গাটাকে দারুণ জায়গায় নিয়ে যায়। আমি সেই বিষয়ে যাচ্ছি না। আমি একটা ফাংশন শুনছিলাম আমাদের অঞ্চলে, সেখানে অনিন্দরা গান গাইছিল, অনেক ছেলেমেয়ে নাচছে, অনেকে নাচানাচি করছে। আমি তো যাক দেখলাম, আমার তো ভালোই লাগছে, কারণ অনিন্দ আমার খুব পরিচিত ছেলেও, যাই গাক, ও যদি ভুলও গায় তবুও আমি মনে করবো ঠিক গাইছে। কিন্তু আমার পাশে একজন বয়োজ্যেষ্ঠ লোক ছিল পাড়ারই, বললো এটা কোনো গান হচ্ছে? আমরা বকো না তো। ওখানে বলা বন্ধ করলাম। তাই বলছি যে বলে আছে বলায় আছে, বলে নেই। বলে আছে নিশ্চয়ই বলতে হবে, না বললে কি করে হবে? একটা সময় বিবেকানন্দ বলে যাচ্ছে, ইফ ইউ আর নট এ মডেল দেন ইউ ডোন্ট প্লে ফুটবল। তার 15 বছরের মধ্যে ভারতবর্ষ হারিয়েছিল আর কি। বলতে হবে, না বললে তো মানুষ বুঝতে পারবে না, মানুষকে উৎসাহিত করা যায় না। আমরা যখন খেলেছি তখন কেউ বলেছে আমরা শুনেছি, মানুষ বলেছে আমরা শুনেছি, মানুষ অনেক কথা বলেছে। আমরা যখন হেরেছি নানান কথা শুনতে হয়েছে, তাতে আমরা আরও উৎসাহিত হয়েছি, হয়তো কিছু সময় উত্তেজিত হয়েছি। আবার যখন জিতেছি তখন মান্নাদারা অনেক কথা বলেছে, আমরা শুনেছি, সেগুলো উপদেশ হিসেবে। সুতরাং বলতে হবে, বলাটা একটা ক্রিয়েটিভ হওয়া দরকার। সুতরাং আমার মনে হয় যে বলাও অন্যায় নয়, আর বল খেলায় আমরা খুব পিছিয়ে আছি। যদি দেখা যায় যে আমাদের এখানে যত বিদেশি টিম এসছে 1911 সালের পর থেকে, খুব বিদেশি টিম ভারতবর্ষের টিমের কাছে খুব একটা আমাদের কলকাতাতে সুবিধা করতে পারেনি। আমার বেশ মনে আছে আমরা যখন পেলে ম্যাচ খেলেছিলাম এখানে, সেখানে 12 জন ওয়ার্ল্ড কাপ প্লেয়ার ছিল 70-74-এ। তা আমি ওবেরয় গ্র্যান্ডের যখন পার্টি হচ্ছে, আমি জিজ্ঞাসা করেছিলাম অ্যালবার্টোকে যে কীরকম বুঝলে আমাদের, বলছে তোমাদের দেশে ফুটবল খুব টাফ, মানে তোমরা খুব টাফ খেলো, কিন্তু ট্যাকটিক্যাল ফুটবল তোমরা খেলো না, তোমাদের এখানে একটু স্কিলে ফুটবলটা কম আছে। কিছু ভুল থাকতে পারে, ওগুলো বলার মধ্যে দিয়ে শুধরাতে হবে। সুতরাং আমার মনে হয় যে বলাটাও দোষ নয়, আর খেলায় খুব পিছিয়ে আছি, হয়তো 264টা দেশের মধ্যে হয়তো আমরা পিছিয়ে আছি। তা আমার মনে হয় খেলাও আমরা আগামী দিনে এগিয়ে যাব। তবে এরই মাঝে বলতে হয়, পেলে একটা জায়গা বলছেন যে প্লে দি সকার সি দা ওয়ার্ল্ড, আমরা সেটার দিকেই অপেক্ষা করব। অনেক ধন্যবাদ আপনাদের। শেষে বিতর্ক সভার একটা অদ্ভুত বিষয় থাকে, যাতে নির্ধারিত হয় দুই পক্ষের ভাগ্য। আপনারা কি মনে করেন? আমাদের সবার প্রস্তাব ছিল বাঙালি বলে নেই, বলায় আছে। যারা মানেন দয়া করে হাত তুলুন। অন্তত আমার সামনে যারা আছেন তাদের পক্ষে বাঙালি শুধু যে বলায় আছে তা নয়, বলেও আছে। আচ্ছা, অনিন্দ এখানে নোটার সুবিধা নিতে চাইছে। আচ্ছা, হ্যাঁ, আমাদের বলার কথা একটাই, যে ভাগ্যিস বাঙালি বলায় আছে, নয়তো এই বিতর্ক সভার আয়োজন হতো না। বলে থাকুক বা না থাকুক, বাঙালি বলায় আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এখানে সভা পরিচালনা করতে গিয়ে আমাদের একটা পক্ষপাত আছে, সেই পক্ষপাতটা এই পক্ষ বা ওই পক্ষ না, পক্ষপাতটা ভারতীয় ফুটবলে, যে সত্যি সত্যি আমাদের যে তির্যক বিষয়টা বেছে নিতে হয়েছিল। ভবিষ্যতে গৌতম দার সঙ্গে আমি একমত নই,
আমরা চাইবো যে আমাদের জীবদ্দশাতেই আমরা দেখে যেতে পারি যে এই ধরনের বিতর্কের বিষয় এখানেই যেন শেষ হয়। তার কারণ একদিন না একদিন ওই আবির যাদের সকালে ময়দানে দেখে তাদের মধ্যে কেউ না কেউ, তাদের মধ্যে একটা গোটা দল হিসেবে উঠে এসে অবশ্যই বিশ্ব ফুটবলে একটা জায়গা করে নেবে। এই আশা দিয়ে আজকের এই বিতর্ক সভা শেষ হোক। শেষে একটাই কথা, যে বলে থাকুক বা না থাকুক, বাঙালি বলায় আর কি। ভালো থাকবেন। নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। সহযোগী নিবেদক তাইলান গ্রুপ, KG2 PG অ্যান্ড বিয়ন্ড, অরিশ আয়ুর্বেদিক, সৌন্দর্যের গোপন কথা, বাঁকুড়া উন্নয়ন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, আত্রি নির্মাণ প্রাইভেট লিমিটেড, আমরা গড়ি ভালোবাসা, ওম দয়াল গ্রুপ অফ ইনস্টিটিউশনস, কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার, গ্রীষ্ম কিংবা বর্ষা, কেসিপালি ভরসা এবং সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, 9830012536, বেভারেজ পার্টনার, পিঙ্ক অন হাইল্যান্ড ব্লু, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, বিহাই অন লাইফ।